কুত্তা, তুই আর সারাদিন কোথায় ছিলি? তোকে আমি বলেছি না ক্লাস মিস দিবি না, তাহলে ক্লাস মিস দিলি কেন? তুই কি ভেবেছিস তুই ক্লাস মিস দিয়ে মেয়েদের সাথে ঘোরাঘুরি করবি আর আমি কিছুই জানতে পারবো না? আজ ছোট আব্বু আসুক, তোকে যদি আজকে বাড়ি থেকে বের না করে দিয়েছি আমার নাম মিম নয়। মিমের কথা শুনে অভি ভয় পেয়ে গেল। মিম অভির চাচাতো বোন, তার থেকে 1 বছরের সিনিয়র। তারা একই ভার্সিটিতে পড়াশোনা করে। মিম অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে। মিম অভিকে সবসময় শাসনের উপরেই রাখে, ব্ল্যাকমেল করে। অভি কোনো মেয়ের সাথে কথা বলুক এটা সে একদমই পছন্দ করে না। কিন্তু অভি তো নীলাকে ভালোবাসে। নীলাকে ছাড়া অভি আর কারোর সাথে তেমন একটা কথা বলে না। অভি তখন মিমের দিকে তাকিয়ে বলল, এই কুত্তি, তোকে না বলেছি আমার ব্যাপারে কোনো কথা বলবি না? তুই আমার ব্যাপারে আব্বুকে বলবি কেন? কত বড় সাহস, আমি তোর সিনিয়র, আমাকে গালি দিস? তোরে কিন্তু আজকে আমি একদম শেষ করে ফেলবো। আজকে শুধু ছোট আব্বু একবার বাসায় আসুক, তারপর দেখবি তোর উচিত শিক্ষা দিব আমি। মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করার অনেক শখ, তাই না? আজকে সব শখ মিটিয়ে দিব। বোন প্লিজ, আমি তোর পায়ে ধরি, এরকম করিস না। আমার এই ছোট্ট হৃদয়টাতে তুই আর আঘাত দিস না। আমি এত কষ্ট করে একটা মেয়েকে পাঠিয়েছি, এই মেয়েটাকে তুই আমার জীবন থেকে সরে যেতে দিস না বোন। আমি তোর পায়ে ধরি প্লিজ। এই, আমি না তোকে বলেছি আমাকে বোন বলে ডাকবি না? আমি তোর থেকে সিনিয়র বেশি দিনের না, মাত্র 1 বছরের। তাই আমাকে নাম ধরে ডাকবি। আমাকে আরেকদিন যদি আপু বলিস তাহলে কিন্তু খুন করে ফেলবো। আর আজকেই শেষ সুযোগ। আরেকদিন যদি ক্লাস মিস করে মেয়েদের সাথে ঘুরতে দেখি তাহলে কিন্তু আমি নিজে তোকে বাড়ি থেকে বের করে দিব। এই তো আমার গুলুমুলু জানটা। আজ সকালের ঘটনা। ভার্সিটিতে যাওয়ার পরপরই অভির বন্ধু শুভ অভির সামনে এসে বলল, বন্ধু, তুই কিন্তু ভুল করছিস। এমন একটা মেয়েকে ভালোবেসেছিস, মেয়েটা তোর সাথে বেইমানি করছে, তুই বুঝতে পারছিস না? নীলা আমার সাথে কোনো দিন বেইমানি করবে না, এই বিশ্বাস আমার আছে। তাই তুই এমনি এমনি কথা বলবি না। আমি নীলাকে বিশ্বাস করি। আরে দোস্ত, আমি নিজের চোখে দেখেছি সে একটা পার্টি সেন্টারে গিয়েছিল। তোকে আমি কিভাবে বোঝাবো এইসব? শুভ অভিকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু অভি কিছুতেই বুঝতে চাচ্ছে না। শুভ অভির ভার্সিটির ফ্রেন্ড। অভি আর সে একসাথেই অনার্স 2য় বর্ষে পড়ে। যার কথা বলছিল সে হচ্ছে অভির গার্লফ্রেন্ড নীলা। তাকে অভি প্রচণ্ড ভালোবাসে। অভির বিশ্বাস নীলা তাকে অনেক ভালোবাসে। কিন্তু শুভ এসে বলছে ও নাকি দেখেছে নীলা একটা ছেলের সাথে পার্টি সেন্টারে গিয়েছে পার্টি করার জন্য। অভি এটা কিছুতেই বিশ্বাসই করতে পারছে না। অভি চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। তার বাবা রফিক চৌধুরী এবং তার চাচা আরমান চৌধুরী এই শহরে সবচেয়ে বড় ব্যবসায়ীর মধ্যে অন্যতম। অভি তখন ভার্সিটি থেকে বাইরে আসতে যাবে, হঠাৎ করে দেখল নীলা ভার্সিটিতে ঢুকছে। সেজন্য অভি নীলার সামনে গেল। নীলা তখন অভিকে দেখেই জড়িয়ে ধরল। অভি তখন তাকে বলল, নীলা, আমি তোমাকে কালকে কতবার ফোন করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ কেন ছিল? আরে বাবু, তোমার ফোন ধরবো কি করে? আমি তো আমার আব্বুর সাথে ছিলাম। আব্বুর সামনে যদি তোমার ফোন ধরি তাহলে আব্বু খারাপ ভাববে। আব্বু তো জানে না আমাদের রিলেশনের কথা। যখন আব্বুকে সব কিছু বলে দিব তখন আর সমস্যা হবে না। অভি নীলার কথা বিশ্বাসও করে নিল। এরপর তারা দুজনে ঘুরতে চলে গেল। এভাবে মাঝে মাঝে ক্লাস মিস করে তারা ঘুরতে যায়। যখনই তারা ঘুরতে যায় তখনই অভি নীলাকে দামি দামি জিনিস উপহার দেয়। বিকালে তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে অভি বাসায় চলে আসলো। বাসায় আসতেই মিম অভির সামনে আসলো। এরপর কি কথা হলো তা তো আগেই শুনলেন। এবার অভির মা এসে মিমকে বললেন, এই মিম, এখানে এই বাদরটার সাথে কি কথা বলছিস? তাড়াতাড়ি খেতে আয়। অভি তার আম্মুর কথা শুনে আরো ভয় পেয়ে গেল, কারণ তার আম্মু যদি এই বিষয়টা একবার জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। এই বাড়িতে অভির কোনো গুরুত্ব নেই। মিম যা বলবে এই বাড়িতে তাই ফাইনাল। অভির কথা কেউ তেমন একটা শুনেই না। অভি ভয়ে ভয়ে খাওয়া দাওয়া করলো, কিন্তু মিম তার ব্যাপারে কাউকে কিচ্ছু বলল না। সন্ধ্যায় অভি বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছে। তখন হঠাৎ করেই দেখলো নীলা রাস্তার পাশের কয়েকটা ছেলেকে আদর করে খাবার খাওয়াচ্ছে। এটা দেখার পর অভির মন জুড়িয়ে গেল। অভির মনে নীলার প্রতি বিন্দু পরিমাণের যে সন্দেহ ছিল সেটাও ভুলে গেল। নীলা অভিকে দেখে মুচকি হাসলো। এরপর অভি নীলাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আসার সময় নীলা অভিকে বলল, অভি, আমি জানি তোমার বন্ধু বান্ধব সবাই তোমাকে আমার ব্যাপারে বিভিন্ন বাজে কথা বলে। তারা আমার আর তোমার সম্পর্ক মেনে নিতে পারছে না। তুমি ওদের কথা শুনবে না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।
তুমি ছাড়া আমার সাথে আর কারো সম্পর্ক নেই। আমাকে আজকে রিমা বলল তোমাকে নাকি শুভ বলেছে আমার সাথে নাকি একটা ছেলে সম্পর্ক আছে। আরে ওর কথা বাদ দাও তো, আমি ওর কথা বিশ্বাস করিনি। তুমি কি ভেবেছো তোমাকে আমি সন্দেহ করি? এসব কথা মাথাতেও আনবে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর ভালোবাসার মধ্যে সন্দেহ থাকাটা ঠিক নয়। শুভ যেটা বলেছে এটা আমি বিশ্বাস করিনি। এরপর দুজনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাসায় চলে গেল। অভি বাসায় আসার পর তার আব্বু ডাকলো তাকে। অভি আর তার আব্বুর সামনে দাঁড়াতেই তার আব্বু বলল, সারাদিন এভাবে বাদরের মতো ঘোরাফেরা না করে যদি পড়তে বসতে তাহলে তো ভালো একটা রেজাল্ট করতে পারতে। জীবনে কিছুই করতে পারলি না। আমার মামনিকে দেখে একটু শেখার চেষ্টা কর। এখন পর্যন্ত কোনো ক্লাসে সেকেন্ড পর্যন্ত হয়নি, কিন্তু তোকে আমি টেনে টুনে পাশ করাতে পারছি না। আরে ছোট আব্বু, তোমার ছেলে পাশ করবে কি করে? তোমার ছেলে তো এখন মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, ওকে একটা বিয়ে দিয়ে দাও। অভি তখন মিমের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। মিম মুচকি মুচকি হাসছে। সে বলেছিল অভির বাবাকে কিছু বলবে না, কিন্তু সব বলে দিল। অভির আব্বু তখন অভির দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার অবি, তুই কি সত্যি মেয়েদের পিছনে ঘুরেছিস? ঠিকমতো পড়াশোনা না করলে কিন্তু রিক্সা চালাতে দিয়ে দিব। হ্যাঁ, আমাকে রিক্সা চালাতে দিয়ে দাও, আমি রিক্সাই চালাবো। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, সব এই মেয়েটা নিয়ে নিয়েছে। এই মেয়েটার কারণে আমি এই বাড়িতে আর থাকতেই পারবো না, চলে যাব এই বাড়ি ছেড়ে। তো তোকে থাকতে কে বলেছে? এই বাড়ি ছেড়ে এখনই চলে যা। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই দেখতেই পাচ্ছিস, তারপরেও কেন এখানে পড়ে আছিস? অভি তখন খুব রাগ করে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দরজা বন্ধ করে বসে রইল। রাতে ডিনারের সময় হয়ে গেছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকতে আসলো না। সে অপেক্ষা করছে কেউ একজন ডাকতে আসুক, নাহলে রুম থেকে বের হবে না। একটু পর মিমের কণ্ঠ শুনতে পেল। অভি তখন কিছুটা অভিমানী সুরে বলল, কি ব্যাপার, এখানে এসেছিস কেন? এখান থেকে চলে যা। আমাকে বলেছিলি না বাড়ি থেকে বেরিয়ে যেতে? আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তোর এইসব ডায়লগ অনেক আগ থেকে শুনে আসছি, তাই যেটা বলছি সেটা শোন। তাড়াতাড়ি বেরিয়ে এসে ডিনার করে আমাদেরকে উদ্ধার কর। অভির তখন বাইরে গেল। বাইরে গিয়ে মিমের বাবা অর্থাৎ তার বড় আব্বুর কাছে বসলো, কারণ এই বাড়িতে অভির সব কাজে একমাত্র তার বড় আব্বুই সাপোর্ট করে। অভির তখন অভিযোগের সুরে বলল, বড় আব্বু, দেখো না আমাকে ওরা কী রকম জ্বালাতন করছে। তুমি চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। তুমি আমাকে কাল থেকে নিয়ে যাবে তোমার সাথে। আমার ছেলেকে খারাপ কথা বলে এই সাহস এই বাড়িতে কার হলো? কে বলছে বাবা, আমাকে বলো। কে আর বলবে? তোমার ওই মেয়ে আর তোমার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। তুমি যদি না আসতে তাহলে রাতের মধ্যেই আমাকে বাড়ি থেকে বের করে দিত। তুমি বলো, আমার মতো একটা ছেলে বাড়ি থেকে বাইরে গিয়ে কি করবে? তুই কোনো চিন্তা করবি না বাবা, এদেরকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে এরকম কথা বলে অবশ্যই শাস্তি পেতে হবে। অভি তখন খাওয়া দাওয়া শেষ করে এসে নীলাকে কল করলো। নীলার সাথে কিছুক্ষণ কথা বলার পর নীলা অভিকে বলল, আচ্ছা চলো না, কালকে আমরা সিনেমা দেখতে চাই। কালকে একটা নতুন সিনেমা রিলিজ হবে, চলো আমরা দুজনে একসাথে গিয়ে দেখব। আমার পক্ষে মনে হয় সম্ভব না, কারণ বাড়িতে মিম সব কিছু বলে দিয়েছে। যদি আব্বু একবার জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। এমনিতেই পরীক্ষার সামনে যদি ঠিক মতো ক্লাস না করি তাহলে তো পাশ করতে পারবো না। আরে তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো। পরীক্ষা দিয়ে কি হবে? তোমার বাবার তো টাকা পয়সা আছে, তুমি এমনিতে সারা জীবন কাজ না করেও বসে খেতে পারবে। তাই এসব চিন্তা বাদ দিয়ে চলো কালকে আমরা সিনেমা দেখতে যাই। অভি তখন নীলার কথায় রাজি হয়ে গেল। সকালে উঠেই অভি তাড়াতাড়ি ভার্সিটির জন্য রেডি হলো, কারণ আজকে মিমের সাথে যাবে না। প্রত্যেক দিন মিম অভির জন্য দাঁড়িয়ে থাকে। আজকে তাকে আগে যেতে হবে, না হলে নীলার সাথে সিনেমা দেখতে যেতে পারবে না। সেজন্য অভি চলে গেল ভার্সিটিতে। গিয়ে দেখলো নীলা দাঁড়িয়ে আছে। অভি তখন নীলার পাশে গেল। নীলা অভিকে বলল, তুমি এসেছো? এখানে 5 মিনিট দাঁড়াও, আমি একবার ক্লাস থেকে আসি। আমার বান্ধবীদের বলে আসি যে আমি তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি। অভি সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শুভ অভির কাছে আসলো। শুভ অভির কাছে এসে বলল, কি ব্যাপার, তুই একটাও ক্লাস করছিস না কেন? কয়েকদিন থেকে কি হয়েছে তোর? আরে পড়াশোনা করে কি হবে? আমার বাবার তো টাকা আছে, আমি আমার বাবার কোম্পানিতে
জয়েন হয়ে যাব। আমার পড়াশোনা করে লাভ কি? এসব তোকে ওই খারাপ মেয়েটা শিক্ষা দিয়েছে তাই না? দেখ, এসে ওই মেয়েটা কি করছি, একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছি আর তোকে এখানে মজনুর মতন দাঁড় করিয়ে রাখছি। শুভ, তুই আমার বন্ধু বলে যা ইচ্ছা তা বলে যাবি, এটা কিন্তু আমি মেনে নিব না। নীলার ব্যাপারে আরেকদিন যদি বাজে কথা বলিস তাহলে কিন্তু তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ করে দিব। ছোটবেলা থেকে আমার সাথে বড় হলি, আজকে এই পর্যায়ে এসে তুই আমার সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন করতে চাইছিস, তাও আবার একটা মেয়ের জন্য? দেখ, তোর এই গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে ভার্সিটির পেছনে, আমার সাথে আয়। বলে শুভ অভিকে টানতে টানতে নিয়ে গেল ভার্সিটির পেছনে। গিয়ে দেখলো সত্যি নীলা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, আর ছেলেটা রিয়াদ। অভি তাকে চিনে, কারণ তাদের ক্লাসেই পড়ে। ছেলেটা একটু গুন্ডা টাইপের, সাথে অভি চিরশত্রু। অভি তখন সেখানে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করলো, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। অভি তখন শুভর দিকে তাকিয়ে বলল, ওরা হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু তুই আমাকে সন্দেহ করানো শেখাচ্ছিস কেন? এসব একদম ভালো লাগছে না। আমাকে এখান থেকে যেতে হবে, না হলে অন্য কিছু হয়ে যাবে। এরকম পরামর্শ আর কোনোদিন দিব না বন্ধু, তাই আমি যেটা বলছি সেটা শোন। ওর সাথে সকল সম্পর্ক শেষ কর, না হলে কিন্তু জীবনে অনেক পস্তাতে হবে। কিন্তু এই দিনগুলো আর ফিরে পাবি না, আমিও হারিয়ে যাব সেই দিন। অভি কিছু না বলে তখন শুভর সামনে থেকে চলে আসলো। তার মনের মধ্যে একটা চিন্তা আসলো, সত্যি যদি নীলা কোনোদিন তার সাথে বেইমানি করে, তাহলে সে তার বন্ধুদের যেভাবে ইগনোর করছে, তারা কি তাকে আবারও তাদের মধ্যে আগের মতো করে নিবে? যখন অভি নীলার সাথে রিলেশনে ছিল না, তখন বন্ধুদের সাথে সারা দিন আড্ডা, ঘোরাঘুরি এইসবে ব্যস্ত থাকতো। সবার সাথে অনেক ভালো সময় কাটাতো তারা। কিন্তু নীলার সাথে রিলেশনে গিয়ে কিছুই করতে পারছে না সে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা তো প্রায় ভুলেই গেছে। কিছুক্ষণ পর নীলা আসলো অভির কাছে। নীলা আসার পর অভি নীলার দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে তোমার বান্ধবীদের সাথে কথা বলতে যাচ্ছ, কিন্তু আমি দেখলাম তুমি ভার্সিটির পেছনে দাঁড়িয়ে রিয়াদের সাথে কথা বলছো। রিয়াদের সাথে তোমার কি এমন কথা বলছিলে যেটা ভার্সিটির পিছনে গিয়ে বলতে হবে? তুমি আমাকে আবার সন্দেহ করা শুরু করে দিয়েছো অভি। নিশ্চয়ই তোমার বন্ধু বলেছে, তাই না? আমি তোমাকে বলেছি না আমাকে সন্দেহ করবে না? রিয়াদ আমাদের ক্লাসমেট আশাকে ভালোবাসে। রিয়াদ আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন ওর হয়ে আশাকে বলে দিই। অভি তখন নীলার কথা বিশ্বাস করে নিয়ে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। ওর সাথে তোমাকে দেখে সন্দেহ করে ফেলেছিলাম। আর কোনোদিন করব না। এখন চলো সিনেমা দেখতে যাব। তারপর তারা দুজনে সিনেমা চলে গেল। সিনেমা হলে গিয়ে একে অপরের হাত ধরে সিনেমা দেখতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরেই অভি তার পিছনের সিটে তাকিয়ে দেখলো মিম বসে আছে। ও ওইখানে কিভাবে আসলো? অভি তো ভয়ে শেষ, আজকে বাড়িতে গেলে একদম শেষ হয়ে যাবে। অভি তখন মিমের দিকে তাকিয়ে নীলাকে বলে উঠল, আজকে ধরা খেয়ে গেছি। বাসায় গেলে আব্বু আমাকে মেরে ফেলবে। মিম এখানে চলে এসেছে। এই কথা শোনার পর নীলা আরো শক্ত করে অভির হাত জড়িয়ে ধরল। অভি মিমের দিকেই তাকাতেই দেখলো মিম তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। অভি নীলাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নীলা অভির হাত ছাড়ছে না, আরো শক্ত করে হাত জড়িয়ে ধরে আছে। অভি তখন তাকে বলল, নীলা, আমার হাতটা ছাড়ো। আমাদের রিলেশনের বিষয়টা কেউ জানে না। পরে যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে আমাকে একদম বাড়ি থেকে বের করে দিবে। আমার বাবার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এতে আরও ভালো হবে। মিম আপু যদি তোমার বাবার কাছে গিয়ে বলে দেয়, তাহলে তোমার বাবা এই বিষয়টা জানতে পেরে যাবে যে তুমি আমাকে ভালোবাসো। এরপর হয়তো আমাদের বিয়ে দিয়ে দেবে। সো চিল বেবি। অভির ভয় কেমন জানি হতে শুরু করলো। সিনেমাটা অনেক উপভোগ করার মতো ছিল, কিন্তু প্রত্যেকটা মুহূর্তই অভির মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। সিনেমা দেখে অভি আর নীলা বাইরে বের হলো। এরপর নীলাকে তার বাসায় নামিয়ে দিয়ে অভি বাসায় ফিরে আসলো। বাসায় এসে রুমে যাবে এমন সময় অভির আপু দ্রুত অভির দিকে এগিয়ে আসলো। অভি ভীষণ ভয় পেয়ে গেল। অভির বাবা তার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। এরপর অভির কলার চেপে ধরে বলে উঠল, শেষবারের মতো সুযোগ দিলাম। এবার যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এই বাড়িতে আর কোনো জায়গা দিব না তোমাকে। আশা করি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। বলেই অভির আব্বু তার সামনে থেকে
চলে গেল। অভি তখন তার রুমে গিয়ে চুপচাপ বসে রইল। কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না ও। মিম কেন এরকম করছে তার সাথে, ও কেন তার নীলার মধ্যে বাধা হয়ে আসছে, এটা অভি কিছুতেই বুঝতে পারছে না। ওদিকে মিম তখন নিজের রুম অন্ধকার করে বসে ভাবছিল। অভি কি বুঝতে পারে না আমি তাকে ভালোবাসি? আমি তাকে কেন এত কেয়ার করি, কেন তাকে এত শাসন করি, এসব কিছু কি সে একদমই বুঝতে পারে না? আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করি আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ইগনোর করে। যদি আমি তাকে নাও পাই তবু ওর জীবন আমি নষ্ট হতে দিব না। ও কেন এরকম একটা খারাপ মেয়ের সাথে ঘোরাফেরা করবে? আমি জানি নীলা কতটা খারাপ, কিন্তু তাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি শুভকে বারবার বলি ওকে সতর্ক করার জন্য, কারণ আমি বললে সে আমার কথা মানবে না। শুভ ওর বন্ধু হয়, ওর কথা মানতে পারে, কিন্তু শুভ ব্যর্থ হয়ে গেছে। আমি তখন শুভর কাছে কল করলাম, শুভকে কল করে বললাম, শুভ আমি কিছুতে অভিকে বোঝাতে পারছি না নীলার ব্যাপারটা। নীলা কেমন সেটা তুমিও ভালো করেই জানো। এখন যে করেই হোক অভিকে বোঝাতে হবে, না হলে ও ভুল পথে চলে যাবে। আর অভির জীবন নষ্ট হলে তো আমারও সবকিছু শেষ হয়ে যাবে। আমি যে অভিকে বড্ড ভালোবাসি। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি অভিকে যে করেই হোক বোঝাবো, কিন্তু ও উল্টে আমাকে ভুল বুঝে আমার সাথে বন্ধুত্ব নষ্ট করার কথা পর্যন্ত আজকে বলেছে। আমার মনে হয় অভিকে এভাবে বললে হবে না, তোমাকে যে করেই হোক প্রমাণ জোগাড় করতে হবে। তুমি নীলার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো। একবার ওই নীলার বিরুদ্ধে প্রমাণ পেয়ে গেলে আমি ডিরেক্ট অভির কাছে পাঠাবো। অভি যদি এরপরেও বিশ্বাস না করে তাহলে আমাদের আর কিছুই করার নেই। আমি চলে যাবো এই পৃথিবী ছেড়ে। আপু প্লিজ তুমি পাগলামি করো না, আমি দেখছি কি করে ওকে বোঝানো যায়। আমি নীলার বিরুদ্ধে ওর সামনে প্রমাণ নিয়ে আসব। আপনি যেরকম বলবেন সেই রকমই হবে। আমার সাথেও ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর আমি বসে বসে দেখবো এটা হতে পারে না। মিম তখন ফোন রেখে কান্না করতে শুরু করলো। মিম নীলার সাথে দেখা করছে, কিন্তু নীলাও মিমকে পাত্তা দেয়নি। নীলা ওকে বলেছে অভিকে সে ছাড়বে না। মিম ভালো করেই জানে নীলা টাকার জন্য বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক রাখে। মিম পরদিন দেখলো তার আবারও একসাথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আজ সে কিছুই করলো না, কারণ সে ক্লান্ত হয়ে গেছে। অভিকে বোঝাতে বোঝাতে মিমের ইচ্ছা করছে অভিকে গিয়ে মেরে ফেলতে। এইসব তার আর একদমই সহ্য হচ্ছে না। মিম বাসায় ফিরে এসে তার ছোট আব্বুর কাছে গেল, গিয়ে বলল, ছোট আব্বু, আমি তোমাকে কিছু একটা বলতে চাই, যদি তুমি কিছু না মনে করো। কি বলছিস মামনি? তুই আমাকে একটা কথা বলবি, তার জন্য আমার পারমিশন নিতে হয় নাকি? বল, কি বলবি? মিম তখন তার ছোট আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, ছোট আব্বু, আমি অভিকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারছি না ও একটা খারাপ মেয়ের সাথে সম্পর্ক করছে। মেয়েটা সবার সাথে টাইম পাস করছে, ও অভিকে শেষ করে দিবে। তোমরা অভিকে আমার কাছে এনে দাও, না হলে আমি মরে যাব। আমি অভিকে ছাড়া বাঁচবো না ছোট আব্বু। অভির বাবা তখন মিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। মিম তাকে জড়িয়ে ধরে কান্নাই করে যাচ্ছে। তিনি তখন মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এটা আবার বলতে হয় নাকি? আমরাই সিদ্ধান্ত নিয়েছিলাম অবির সাথে তোর বিয়ে দিব। তুই কোনো চিন্তা করবি না মামনি, আমি অবির সাথেই তোর বিয়ে দিব। অবি ওই বাজে মেয়েটার সাথে ঘোরাফেরা করবে, এটা আমি কোনো দিন মেনে নিব না। আমি ভাইয়ার সাথে কথা বলবো, এই মাসের ভিতরেই বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার একমাত্র ছেলে যদি কোনো খারাপ পথে চলে যায় তাহলে সেটা নিতে পারবো না। কিন্তু ছোট আব্বু, আমি তো অভিকে কিছুতেই বুঝাতে পারছি না। ওকে যতবারই নীলা খারাপ মেয়েটা বলার চেষ্টা করেছি ততবারই উল্টো আমাকে ভুল বুঝেছে। তুমি বললে তোমাকেও ভুল বুঝবে। তুই কোনো চিন্তা করবি না মামনি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অবিকে তুই বুঝবি, তুই ছাড়া ওকে আর কেউ শান্ত করতে পারবে না। আমরা যতই চেষ্টা করি না কেন অবি তোকেই সবচেয়ে বেশি মানে। মিম তখন চলে গেল অভির বন্ধু শুভর সাথে দেখা করতে। শুভর সাথে দেখা করে সব কিছু শুভকে বুঝিয়ে বলল সে। এরপর শুভ নীলার পেছনে নজর রাখতে শুরু করলো। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে দেখতে পেল নীলা এবং রিয়া চলে যাচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে। শুভ ওদের পিছনেই গেল এবং সিনেমা হলে গিয়ে তাদের একটা ফটো তুলল। এরপর সেটা মিমের কাছে পাঠালো। মিম তখন একটা আননোন নাম্বার থেকে অভির ফোনে মেসেজ করলো ছবিটা দিয়ে। অভি তখন নিজের রুমেই বসেছিল, এর মধ্যেই তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই তো তার মাথা নষ্ট হয়ে গেল। নীলার সাথে রিয়াদ বসে আছে সিনেমা হলে, সাথে একটা মেসেজ। শুভ তখন মেসেজটা পড়ল। মেসেজটিতে লেখা, অভি অনেক বেশি বিশ্বাস করো তোমার ভালোবাসার মানুষকে, তাই না? তাই তোমার ভালোবাসার মানুষ যে তোমার সাথে টাইম পাস করছে সেটা কি তুমি বুঝতে পারছো না? মেয়েটা অন্য ছেলেদের সাথেও এই রকমই সম্পর্ক রাখছে। ও তোমাদের শুধু হাতের পুতুল বানিয়ে নাচাচ্ছে। আগে থেকে সাবধান হয়ে যাও, নইলে নিজের জীবন ধ্বংস করো না। অভির মেসেজটা পড়ে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না।
তাড়াতাড়ি নীলার কাছে কল করলো, কিন্তু নীলার ফোন বন্ধ। নীলার ফোনে এখন বন্ধ কেন? অভি তখন মাথা নষ্ট হয়ে গেছে। সে এদিক সেদিক তাকাতে শুরু করলো। এরপর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে গেল নীলার বাসায়। কিন্তু সেখানে গিয়েও নীলাকে পেল না। নীলা তাহলে কি সত্যি সত্যি রিয়াদের সাথে সিনেমা হলে চলে গেছে? অভি তখন সিনেমা হলে গেল। সিনেমা হলে গিয়ে দেখলো অনেক লোক বের হয়ে আসছে, তার মানে সিনেমা শেষ হয়ে গেছে। অভি হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে এসে নিজের রুমের দরজা বন্ধ করে চিন্তা করতে শুরু করলো, কি হচ্ছে তার সাথে? সত্যি কি নীলা তাকে ভুল বুঝিয়ে যাচ্ছে? তার আশেপাশের এত মানুষ তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে কারোর কথাই শুনছে না, শুধু নীলার কথাই বিশ্বাস করছে। নীলা যদি সত্যিই তাকে ঠকায় রিয়াদের সাথে, তাহলে নীলার কেন এত ঘনিষ্ঠতা? কিন্তু সে কিভাবে নীলাকে যাচাই করবে? ওদিকে মিম অভির রুমের আশেপাশেই ঘোরাঘুরি করছে। মূলত সে বুঝতে চাইছে এখন অভির পরিস্থিতিটা কেমন। সে অভিকে দৌড়ে বাইরে যেতে দেখে তার মানে ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। এখন অভি খোঁজার চেষ্টা করবে সত্যিটা কি। আর যদি একবার অভি সত্যিটা জানতে পারে, তাহলে নীলাকে সে ভুলে যাবে। এটাই মিমের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। মিম অভিকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসে, কিন্তু সে অভির থেকে বড়, সেজন্য সরাসরি কখনো বলেনি। মিম ভেবেছিল তার ছোট আব্বুর সাথে কথা বলে ডিরেক্ট অভিকে বিয়ে করবে, কিন্তু এর আগেই অভি একটা মেয়ের সাথে সম্পর্কে চলে যাবে এটা মিম কোনো দিনও ভাবতে পারেনি। মিম রুমের বাইরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছিল। তখনই শুভ মিমের কাছে কল করলো। মিম হাসি মুখে ফোনটা রিসিভ করতেই শুভ বলল, আপু, তুমি যেরকম বলেছিলে আমি সেই রকমই করেছি। এখন বলো, অভির কি অবস্থা? সে কি আমাদের ধারণা মতন কাজ করছে নাকি অন্য কিছু? আমি জানি না শুভ ভিতরে কি করছে, কিন্তু আমি দেখেছি কিছুক্ষণ আগে দৌড়ে কোথাও গিয়েছিল, এরপর মুখ কালো করে ফিরে এসেছে। আসার পর থেকে দরজা বন্ধ করে বসে আছে। মনে হচ্ছে আমাদের ওষুধে কাজ করা শুরু করে দিয়েছে। যদি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়, তাহলে ওকে আমরা আবার ভালো পথে নিয়ে আসতে পারবো। অভিকে আমি হারাতে পারবো না শুভ। দোয়া করো যাতে আমাদের প্ল্যানটা কাজে দেয়। অবশ্যই দোয়া করি আপু, যাতে আমার বন্ধুটা আবার সঠিক রাস্তা চিনতে পারে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তারপর এরকম হয়ে যাবে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। ওকে নীলার সাথে কিছুতেই সম্পর্ক কন্টিনিউ করতে দেওয়া যাবে না। আমিও তো এটাই চাই শুভ, যাতে আমাদের ভালোবাসার মানুষটা সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারে। ওই নীলা এমনভাবে অভির মাথাটা বিগড়ে দিয়েছে, ও এখন ভালো মন্দ কিছুই বিচার করতে পারছে না। ওদিকে অভি নীলার কাছে কল করছে, কিন্তু নীলা ফোন ধরছে না। অভি তখন বুদ্ধি করে শুভকে না জানিয়ে তার কিছু বন্ধু বান্ধবকে লাগিয়ে দিল, কিন্তু তারা কিছুই জোগাড় করতে পারছে না। সেজন্য অভি একটা প্ল্যান করলো। অভি অনেক দিন থেকে ভাবছিল তার বন্ধু আরিফের সাথে দেখা করবে, লন্ডনে যাবে, সাথে ঘোরাঘুরিও হয়ে গেল। আগেও একবার বাবার সাথে লন্ডনে ঘুরতে গিয়েছিল অভি। তার বাবা ব্যবসার কাছে বাইরে গেলে মাঝে মাঝেই তাকে আর মিমকে নিয়ে যায়। অভি তখন আরিফকে কল করে বলল, বন্ধু, আমাকে তুই একটা হেল্প করতে হবে। আমি তোর কাছে আসার নাটক করে অন্য একটা জায়গায় যেতে চাই, কিন্তু বাবা মা বা অন্য কেউ জিজ্ঞেস করলে বলবি আমি তোর কাছেই আছি। আচ্ছা, বুঝতে পারছি। কি হয়েছে আমাকে সেটা খুলে বল। কি সমস্যা পড়েছিস বল আমাকে। বন্ধু, আমি কিছুই বুঝতে পারছি না। আমি নীলার সাথে রিলেশনে আছি। এখন সবাই আমাকে নীলার নামে বিভিন্ন বাজে কথা বলছে। প্রথমে এসব ইগনোর করলেও এরপর বিভিন্ন প্রমাণ আমার কাছে আসতে শুরু করে। আজকে নীলার একটা ফটো এসেছে, রিয়াদের সাথে সে সিনেমা হলে গিয়েছিল। এসব আমি কিভাবে মেনে নিব? সেই জন্য আমি নীলাকে একটু পরীক্ষা করতে চাই। তুই আমাকে একটু সাহায্য কর বন্ধু। এরপর অভি আরিফকে তার সব প্ল্যান বলল। আরিফ এটা শোনার পর অভিকে বলল, তাহলে তুই আঙ্কেল আন্টির সাথে কথা বলে ব্যবস্থা করে নে, কিন্তু যা করবি খুব ভেবেচিন্তে করবি, কারণ আমি তোকে সবসময় সুখী দেখতে চাই বন্ধু। তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের সবার মন ভালো রাখার চিন্তা করিস, সেখানে তোর মন খারাপ থাকবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। অভি তখন ফোন রেখে চলে গেল তার আব্বু আম্মুর সাথে কথা বলতে, কিন্তু তার আব্বু আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না। অভি তখন তার বড় আব্বুর কাছে গিয়ে বলল, বড় আব্বু, আমার তো পরীক্ষার এখনও অনেক সময় বাকি। আমার বন্ধু আরিফের জন্মদিন, তার সাথে দেখা করাও হবে। আর কয়েকটা দিন ঘোরাঘুরি করেই ফিরে আসব। আমি কথা দিচ্ছি, ওখানে বই খাতা সব কিছু নিয়ে যাব। তুমি একটু কথা বলে আব্বুকে ম্যানেজ করো না। তোমরা তো
পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে। তুমি যেরকম বলছো সেরকম যদি করো তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলবো। বড় আব্বু, আমি কি তোমাকে কোনো দিন মিথ্যা কথা বলেছি? আমি সবার সাথে ফাইজলামো করলেও তোমার সাথে কোনো দিন ফাইজলামি করিনি। আমি কথা দিচ্ছি, আমি ওখানে গিয়ে পড়াশোনা করব, কোনো দুষ্টামি করব না। তুমি শুধু আব্বুকে বলে ম্যানেজ করে দাও না প্লিজ। অভির বড় আব্বু তখন অভিকে নিয়ে নিচে আসলো। পরিবারের সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এই ভূত অভির মাথায় কিভাবে চাপলো এটা সবাই জানতে চায়। তখন অভির বড় আব্বু বলে উঠল, সবাই একটু মন দিয়ে আমি যেটা বলছি সেটা শোনো। ছেলেটা যখন যেতে চাইছে তার বন্ধুর বার্থডেতে, তাহলে তাকে আটকানোর কোনো কারণ নেই। এই বয়সে এরকম সবাই একটু ঘোরাঘুরি করে। ও ওখানে গিয়ে পড়াশোনা করবে, আর আমি ওকে বই খাতা সব কিছুই নিয়ে যাওয়ার পরামর্শ দিছি। রাফিন, তুই ওকে টাকা দে, আমি সব কিছুর ব্যবস্থা করছি। ও এই সপ্তাহের ভিতরে লন্ডনে যাবে। অভি তখন অনেক বেশি খুশি হয়ে গেল। সে জানতো তার বড় আব্বু রাজি হবেই। অভি তখন নিজের রুমে গিয়ে নীলাকে বারবার কল করতে আরম্ভ করলো। প্রায় রাত 12টার দিকে নীলার ফোন ধরলো। নীলা ফোন ধরতেই অভি বলল, কি হয়েছে? তুমি আমার ফোন ধরছিলে না কেন? বিকাল থেকে তোমাকে কল করছি। কি সমস্যা হয়েছে তোমার? সরি বাবু, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি ফোনটা বাসায় রেখে চলে গিয়েছিলাম ফুপুর বাসায়, সেই জন্য তোমার ফোনটা ধরতে পারিনি। আমি জানি তুমি আমার জন্য টেনশন করছিলে। অভির সন্দেহ বাড়তে শুরু করলো। অভি তো দেখলো সে সিনেমা হলে গিয়েছিল, তাহলে ফুফুর বাসায় গিয়েছিল এই কথাটা বলল কেন? কিন্তু অভি সেসব জিজ্ঞাসা না করেই বলল, শোনো, আমি তো লন্ডনে চলে যাচ্ছি 1 সপ্তাহ পর। 1 মাস পরে আবার ফিরে আসব। কেন বাবু, তুমি লন্ডনে যাবে কেন? এখানে আমার কি হবে? আমি তো তোমাকে অনেক বেশি মিস করব। আমি তো তোমার সাথে ফোনে কথা বলবো। আসলে আরিফের জন্মদিন, ওখানে যেতে হবে। আমার সকল বন্ধু বান্ধব ওখানে থাকে, তাদের সাথে দেখা করে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে। আর ওখানে গিয়ে কিন্তু আমাকে কল করবে। আর কালকে একবার আমার সাথে দেখা করতে আসবে। অভি তখন নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। এরপর প্ল্যান করতে শুরু করলো কিভাবে কি করবে। যে করেই হোক তাকে সত্যিটা জানতেই হবে। যদি নীলা তার সাথে বেইমানি করে তাহলে সে নীলাকে উপযুক্ত শাস্তি দিবে ও। আর যদি কেউ নীলাকে মিথ্যা অপবাদ দেয় তাহলে অভি তাকে কখনোই ক্ষমা করবে না। কারণ সে জানে এটা শুভ অথবা মিম দুজনের মধ্যে একজনই করছে। ওদিকে মিম বুঝতে পারছে না এখন হঠাৎ করে অভির মাথায় লন্ডনে যাওয়ার ভূত চাপলো কি করে। দেখতে দেখতে অভির যাওয়ারও দিন চলে আসলো। অভি একাই বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর নীলার বাবার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কারণ নীলার বাবার সাথে আগে অভির পাঠানোর লোক কথা বলে ফেলেছে, কিন্তু এর আগে তাকে ছদ্মবেশ ধরতে হবে। এভাবে যদি যায় নীলার বাবার সামনে তাহলে নীলার বাবা তাকে চিনে ফেলবে। সেজন্য অভি চলে গেল একটা জায়গায় যেখানে সিনেমার বিভিন্ন জিনিসের জন্য ড্রেস ভাড়া পাওয়া যায়। অভি সেখান থেকে গিয়ে নকল গোফ এবং একটা ফেস মাস্ক কিনে নিল। অভি নিজেকে একদম আড়াল করার জন্য বেশ দামি একটা ফেস মাস্ক কিনলো, কিন্তু সব কিছুর পরেও সে সত্যিটা চায়। নীলার বাবার অফিসে যাওয়ার পর নীলার বাবা অভিকে দেখে বলল, তুমি কি তাহলে তামিম? জি স্যার, আমি তামিম। আমি কাজের জন্য কথা বলেছিলাম। তুমি যাকে পাঠিয়েছিলে সে নিশ্চয়ই তোমাকে বলেছে তোমার একটাই কাজ আমার মেয়েকে দেখে শুনে রাখা। আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সব ইনফরমেশন আমার কাছে দিতে হবে। কারণ চারদিকে আমার শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। আমার কোনো শত্রু যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব না। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকটা খেয়াল রাখবো। আপনার মেয়ের কোনো ক্ষতি হলে সব দায়ভার আমার ঘাড়ে এসে পড়বে। আমি দায়িত্ব নিলাম আপনার মেয়ের। তাহলে চলো আমার বাসায়, আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। অভি তখন নীলার বাবার সাথে তার বাসায় চলে গেল। বাসায় পৌঁছাতে দেখল নীলা একটা শর্ট জিন্স পরে বসে আছে। এটা অভির একদমই পছন্দ নয়। অভি নীলার সাথে রিলেশনে যাওয়ার সময়ই বলেছিল যে শর্টকাট পোশাক পরা একদমই পছন্দ করে না ও। নীলাও ওকে বলতো এসব ও একদমই পছন্দ করে না। কিন্তু এই বাসায় আসতেই অভি প্রথম ধাক্কাটা খেলো। ভিতরে যাওয়ার পর নীলা অভিকে দেখে তার বাবার সামনে এসে বলল, বাবা, তুমি পাগলটাকে কোথা থেকে নিয়ে এসেছো? অভি তৎক্ষণাৎ
দ্বিতীয় ধাক্কাটা খেলো। নীলা বলতো মানুষকে অনেক বেশি ভালোবাসা দরকার, কারণ সব মানুষই রক্ত মাংসে মানুষ। মানুষের পোশাক আশাক দেখে কোনোদিন বিচার করা উচিত নয়। অভি নিজেও তো দেখেছিল নীলা রাস্তার পাশে বাচ্চাদের সাথে কত ভালো ব্যবহার করে, কিন্তু এই সব কি? তখন নীলার বাবা বলল, আমি এই ছেলেটাকে নিয়ে এসেছি তোমার বডিগার্ড বানানোর জন্য। আমার আশেপাশে সবসময় শত্রুরা ঘুরে বেড়ায়, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। তুমি আমার একমাত্র মেয়ে। ছেলেটাকে যেরকম দেখেছো সে সেরকম নয়, অনেক সাহসী একটা ছেলে। বাবা, হাসলে তুমি? এই ছেলেটাকে তো দেখে মনে হচ্ছে ও নিজের নিরাপত্তাই ঠিকমতো নিশ্চিত করতে পারে না, সেখানেও কিভাবে আমাকে সেভ করবে? আরে মা, রাগ করছিস কেন? আমি কি ছেলেটার সাথে তোর বিয়ে দিচ্ছি নাকি? আমি ওকে নিয়ে এসেছি তোর বডিগার্ড বানানোর জন্য। তোর আপাতত কয়েকদিন থাকুক, এরপর তোর পছন্দ না হলে ওকে চাকরি থেকে বের করে দিব। অভি তখন নীলার সামনে গিয়ে বলল, ম্যাডাম, আপনি আমাকে যেরকম দেখছেন আমি সেরকম নই। আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। ওকে, তাহলে আমি তোকে একবার পরীক্ষা করে দেখি। বলে নীলা একটা লাঠি নিয়ে আসলো। লাঠি এনে অভিকে মারতে শুরু করলো। অভির শরীরে এই প্রথম কেউ আঘাত করলো। অভি চুপচাপ নীলার হিংস্র চেহারার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কান্না করলে চলবে না। এখন যদি কান্না করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে। নীলা অভিকে কিছুক্ষণ মারার পর ক্লান্ত হয়ে বলল, প্রথম পরীক্ষায় পাশ করে গেলি, কিন্তু আমার সাথে থাকলে প্রতিনিয়ত তোকে পরীক্ষা দিতে হবে, কথাটা মাথায় রাখিস। অভি কোনো কথা বলল না। এরপর নীলার বাবা অভিকে একটা রুম দেখিয়ে দিল। অভি সেখানে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো, কারণ আজ পর্যন্ত কেউ তাকে কোনো দিনও এমনভাবে আঘাত করেনি। হঠাৎ করে দেখলো মিম কল করছে। এটা দেখে অভি তাড়াতাড়ি করে সিমটা খুলে ফেললো, কারণ এই সিমে যদি কল আসে তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে অভি এখনো বাংলাদেশে আছে। সিম খুলে অভি হোয়াটসঅ্যাপ থেকে মিমকে কল করলো। ওদিকে নীলা অভির সাথে প্রেমের নাটক করতে গিয়ে এতদিন পার্টিতে পর্যন্ত যেতে পারেনি, কিন্তু যখনই শুনেছে অভি লন্ডনে চলে গেছে তখন থেকেই তার খুশি আর দেখে কে। এই 1 মাসের নিজের ইচ্ছা মতো চলতে পারবে। মূলত নীলা রিয়াদের কথাই অভির সাথে এই প্রেমের নাটকটা করছে। রিয়াদের কাছে খবর আছে যে অভি এবং মিমের বাবা দুজনেই তাদের সন্তান অর্থাৎ মিম এবং অভির নামে সকল সম্পত্তি করে দিয়েছে। সেজন্য অভি ইচ্ছা করলেই সবকিছু নীলাকে দিয়ে দিতে পারে। নীলা তখন রিয়াদের কাছে কল করে বলল, বাবু, অভি লন্ডনে চলে গেছে। এখন এই 1 মাস আমরা ইচ্ছা মতো পার্টিতে যেতে পারবো, ড্রিঙ্কস করতে পারবো, কোনো বাধা নেই। অভি আমাকে একটা হার গিফট করেছিল, সেটা বিক্রি করে দিয়ে আজকে উড়াধুরা ড্রিঙ্কস করব। হ্যাঁ বাবু, তাহলে তুমি চলে আসো। কিন্তু বাবু, অনেক লেট হয়ে যাচ্ছে তো। তোমাকে না বললাম অভিকে সবকিছু বুঝিয়ে আনার ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা করো না বাবু, ওই অভিকে আমি ধ্বংস করে দিব। ও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমি যেটা বলি সেটাই করে। আমি আস্তে আস্তে ওর কাছ থেকে সব নিয়ে আসবো। কিন্তু বাবা তো একটা ঝামেলা করে ফেলেছে। তোমার বাবা আবার কি ঝামেলা করলো? আর বলো না, বাবা কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে আমার নাকি বডিগার্ড বানাবে। বাবার শত্রু অনেক বেড়ে গেছে, তাই বাবা চায় আমার সাথে একজন বডিগার্ড থাকুক। এখন এই ছেলেটা সবসময় আমার সাথে থাকবে। এটা তো আরো ভালো হলো, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। খুব ভালো করেছে। আমার শ্বশুরমশাই আমাকে আসার সময় ছেলেটাকেও সাথে করে নিয়ে আসবে। ওকে বাইরে রেখে আমরা ভিতরে পার্টি করব। এরপর রিয়াদ ফোনটা রেখে দিল। রিয়াদের পাশে বসে থাকা তার বন্ধু রাজীব তখন রিয়াদের দিকে তাকিয়ে পড়ল, দোস্ত, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? একসাথে 2টা মেয়েকে চালাচ্ছিস। এই মেয়েকে এমন একজনের পিছনে লাগিয়ে দিয়েছিস যার বাবা এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তাদের সকল সম্পত্তি যদি আমরা নিয়ে আনতে পারি তাহলে তো আমরা আকাশে উড়ব বন্ধু। আরে দোস্ত, তুই আমাকে চিনতে পারিসনি। আমি এরকম 1000টা মেয়েকে আমার পেছনে ঘোরাতে পারি। নীলাকেও এভাবে বুঝিয়েছি। এখন নীলা আমার কথা ছাড়া কোনো এক চুলও নড়চড় করবে না। যদি নীলা কাজটা করতে নাও পারে তবুও আমার কিচ্ছু হবে না। তখন আমি নীলার থেকে ওর বাবার সকল সম্পত্তি নিয়ে আসব। বলেই তারা হাসতে শুরু করে। আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন না পুরোটা, তাহলে বুঝিয়ে বলি। সেদিন ছিল রবিবার, কলেজে একটা অনুষ্ঠান ছিল। অভি সকাল সকালই চলে আসে, কারণ সে তখন সবেমাত্র অনার্স প্রথম বর্ষ থেকে 2য় বর্ষে উঠেছে। সে ছোটবেলা থেকেই দুষ্টু হলেও কোনোদিন মেয়েদের অসম্মান করেনি। যখন সে ভার্সিটিতে পৌঁছায় তখন সে দেখে নতুন একটা ছেলে তার
ভার্সিটিতে এসেছে। ছেলেটার সাথে বসে আছে আরও কিছু ছেলে। তারা সবাই মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। যেহেতু অনুষ্ঠান, তাই স্যার ম্যাডাম সবাই অনেক ব্যস্ত। তখন অভি এগিয়ে গিয়ে ছেলেটাকে বলে, আরে ভাই, তুমি নতুন এসে এরকম ঝামেলা করছো কেন? দেখতে পাচ্ছ মেয়েটা ভয় পেয়ে গেছে, তাহলে ওর পিছনে কেন লেগে আছো? ওকে ছেড়ে দাও। এই ছেলে, তুই কি আমাকে চিনিস? আমি রিয়াদ। এই এলাকা আমার কথাই শেষ কথা। তুই আমাকে এসে ধাক্কা দিচ্ছিস? আমি এখানে পড়তে আসিনি, এসেছি শুধু এরকম মামনিদেরকে দেখার জন্য। তাহলে তো পতিতালয়ে যেতে পারতেন। এখানে আসেন কেন? এটা একটা শিক্ষাঙ্গন, এখানে শিক্ষা দেওয়া হয়, এরকম পতিতাবৃত্তি করা হয় না। কথাটা বলার পর রিয়াদ এসে অভির কলার চেপে ধরে। অভি এটা সহ্য করতে পারে না। সে তার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে এবং সবাই মিলে রিয়াদকে মারতে শুরু করে। তখন রিয়াদ সবার সামনে অভির কাছে ক্ষমা চায়। এরপর থেকে রিয়াদ অনেক চেষ্টা করেছে অভিকে মারার, কিন্তু কিছুতেই মারতে পারেনি, কারণ অভির বাবা এই এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। তার ছেলেকে মারা এতটা সহজ নয়। রিয়াদ অনেক দিন থেকেই এই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ভার্সিটিতে এবং কলেজ পড়ুয়া ছেলেদেরকে মাদক সাপ্লাই দেয় এবং এরপর বড়লোক মেয়েদের সাথে সে সম্পর্ক করে। এরপর তাদেরকে ফাঁসিয়ে তাদের বিভিন্ন পার্সোনাল ছবি নিয়ে পরে ব্ল্যাকমেল করে। এইভাবেই একদিন তার নীলার সাথে পরিচয় হয় এবং নীলাকে সে ইমপ্রেস করে ফেলে। নীলা যখন তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, তখন সে নীলাকে অভির পেছনে লাগিয়ে দেয়। তার প্ল্যান ছিল নীলা অভিকে ফাঁসিয়ে অভির সব সম্পত্তি কেড়ে নিয়ে আসবে। এরপর সে নীলাকে বিয়ে করে সব নিজের করে নেবে। এতে করে একদিকে যেমন সে কোটি কোটি টাকা পেয়ে যাবে, অন্যদিকে তার প্রতিশোধটাও নেওয়া হয়ে যাবে। নীলা বুঝতেও পারে না কেন সে অভির সাথে এই রকম করছে, কারণ সে জানে অভি রিয়াদের সাথে ধোঁকাবাজি করছে, সেজন্য রিয়াদ প্রতিশোধ নিচ্ছে। ওদিকে অভি তখন রুমের মধ্যেই বসে আছে, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছে, কিন্তু তাকে যে করেই হোক কাজ চালিয়ে যেতেই হবে। সন্ধ্যা হতেই দেখলো নীলা বাসা থেকে বের হচ্ছে, শর্টকাট একটা ড্রেস পরে। হয়তো অভি নেই, সেজন্য ভালোভাবেই সুযোগ নিচ্ছে তার। সে যখন বের হতে যাবে তখনই অভি দৌড়ে তার সামনে গেল। অভিকে দেখে নীলা বলে উঠল, এই ছেলে, এভাবে হুটহাট আমার সামনে চলে আসবি না। সব সময় আমার থেকে দূরে দূরে থাকবি। আমার বডিগার্ড হয়েছিস বলে যে আমার মাথা কিনে নিয়েছিস এমনটা তো নয়। এখন আয় আমার সাথে, আমি পার্টিতে যাব। অভির মনের ভিতরে একের পর এক আঘাত লাগছিল, কিন্তু চুপচাপ নীলার সাথে যেতে শুরু করলো। নীলা ক্লাবে চলে গেল। ক্লাবে যাওয়ার পর রিয়াদ অভির দিকে তাকিয়ে বলল, তুই কি আমার গার্লফ্রেন্ডের বডিগার্ড? যা করবি খুব সাবধানে করবি। আমার গার্লফ্রেন্ডের যেন কোনো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবি। কথাটা শোনার পর পুরো পৃথিবীটা মনে হচ্ছিল অভির মাথায় এসে পড়েছে। তার মানে এতদিন থেকে অভি যা শুনে আসছিল সবগুলো সত্যি। অভি কি করবে বুঝে উঠতে পারছিল না। রিয়াদ নীলাকে জড়িয়ে ধরে ক্লাবের ভিতরে ঢুকে গেল। অভি তখন দূরে দাঁড়িয়ে তাদের ডান্স করা দেখছিল, আর সহ্য হচ্ছিল না ওর। সে সেখানে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। অভি অপেক্ষা করতে শুরু করলো নীলার জন্য। একটু পর দেখলো রিয়াদ নীলাকে নিয়ে একটা রুমের দিকে যাচ্ছে। অভি তখন তাদের পিছন পিছন যেতে শুরু করলো। রিয়াদ নীলাকে নিয়ে রুমের মধ্যে ভিতরে চলে গেল এবং তারা দরজা বন্ধ না করেই রিয়াদ নীলার সাথে জোরাজোরি করা শুরু করলো। অভির মনে হচ্ছিল এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন সময়, কিন্তু তাকে আরো অবাক করে দিয়ে একটু পর সেখানে আরো একটা ছেলে ঢুকলো এবং সেটা রাজীব। অভি শোনার চেষ্টা করলো তারা কি কথা বলছে। রাজীব তখন ভিতরে গিয়ে বলল, দোস্ত, তুই কি একাই মজা নিবি? আমাকেও একটু সুযোগ করে দে। আর ঠিক মতো ভিডিও করেছিস তো? তখন রিয়াজ শয়তানি একটা হাসি দিয়ে বলল, তুই কোনো চিন্তা করবি না দোস্ত। আমি ওর এমনভাবে ভিডিও করেছি যেটা ভাইরাল হলে ওর আর সম্মান নিয়ে কোনো দিন রাস্তায় বের হতে পারবে না। তবে করার আগে আপাতত আমার একটাই লক্ষ্য, অভি লন্ডন থেকে ফিরে আসার পর ওর সকল সম্পত্তি নীলাকে দিয়ে হাতিয়ে নেওয়া। তুই যে প্ল্যান করেছিস এই প্ল্যানে কাজ করলেই নিশ্চয়ই আমরা অভির সব সম্পত্তি পেয়ে যাব। তবে এখন আমাকে একটু এনজয় করতে দে এ মেয়ের সাথে। ওদিকে অভি তখন তাদের এইসব জঘন্য কথাবার্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তার কাছে বিষের মতো মনে হচ্ছিল এইসব, তাই সেখান থেকে চলে আসলো ও। একটু পর নীলা গাড়ির কাছে আসলো টলতে টলতে। অভি তাকে কিছু বলতে যাবে এর আগেই নীলা অভির দিকে তাকিয়ে বলে,
এই ছোট লোকের বাচ্চা, এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, আমি বাসায় যাব। নীলা ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। অভি তখন নীলার হাত ধরে গাড়িতে তুলতে যাবে, তখন নীলা অভির হাত সরিয়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার হাত ধরেছিস? আমার শরীরে স্পর্শ করার সাহস তোর কিভাবে হলো? নীলা আবারও কিছু বলতে যাবে এর আগেই উল্টে পড়ে গেল। অভি তখন তাকে ধরে গাড়িতে ওঠালো, এরপর বাসায় নিয়ে গেল। নীলাকে রুমে দিয়ে বাইরে আসতেই অভির মাথায় রাগ চেপে বসলো। সেজন্য সে রিয়াদ আর রাজীবকে মারার জন্য তাদের আড্ডাখানায় একটা ছুরি আর একটা লাঠি নিয়ে চলে গেল। ওখানে যেতেই দেখলো তারা সবাই মদ খাচ্ছে। অভি সেখানে যেতেই রাজীব বলল, এই তুই কে? এখানে এসেছিস কেন? জানিস না এখানে আসলে মরতে হয়? মরার ইচ্ছা থাকলে তো ব্রিজ থেকে লাফ দিয়ে মরে যেতে পারতি। এখানে কেন এসেছিস? আমাকে মারবি তাই না? বলেই অভি হাতে করে আনে লাঠি দিয়ে এলো পাথারি মারতে শুরু করলো। রিয়াদ তখন অভির দিকে তাকিয়ে বলল, তুই কে আর আমাদের এভাবে মারছিস কেন? অভি তার কাজ চালিয়ে যাচ্ছে। ওদিকে রিয়াদ তার লোকজনকে ডাক দিল। সাথে সাথে 3-4টা ছেলে ভিতর থেকে বাইরে চলে আসলো। তারা এসে অভিকে মারতে যাবে এর আগেই অভি তাদেরকে মারতে শুরু করলো। তারা সবাই মদ্যপ অবস্থায় মদ খেয়ে প্রায় মাতাল ছিল, সেই জন্য তাদেরকে মারতে অভি বেশ সুবিধাই হলো। অভি তাদেরকে মারতে মারতে মাটিতে শুইয়ে দিল। এরপর রিয়াদ কাছে গিয়ে তার মুখ চেপে ধরে বলল, শহরের বাচ্চারা, তোদের কত বড় সাহস! তোরা মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের গোপন ছবি তুলে সেগুলো ভাইরাল করে দেওয়ার নামে ব্ল্যাকমেইল করিস। আজকে তাদের সব শখ মিটিয়ে দিব। কে তুই? আমাদের ব্যাপারে এত ইনফরমেশন পেলি কিভাবে? আজকে তোকে এখান থেকে যেতে দিব না। আমাদের ব্যাপারে কেউ জেনে গেলে আমরা তাকে বাঁচিয়ে রাখি না। আমাকে মারার আগে নিজের কথা একবার চিন্তা কর। বলেই অভি আবার রিয়াদকে মারতে শুরু করলো। মারতে মারতে ক্লান্ত হয়ে বলল, কোথায় লুকিয়ে রেখেছিস নীলার ছবি আর ভিডিও? আমার কাছে দিয়ে দে, না হলে কিন্তু মেরে ফেলবো। আমাকে চিনতে পারিসনি, আমি হচ্ছি অভি চৌধুরী। এই কথা শোনার পর তারা দুজন অভির দিকে এমনভাবে তাকালো মনে হচ্ছিল তার সামনে ভূত দাঁড়িয়ে থাকতে দেখছে। রিয়াদ তখন অভির দিকে তাকিয়ে বলল, তুই কি ভেবেছিস আমাদেরকে মারলেই সব কিছু সমাধান হয়ে যাবে? আমরা ছবিগুলো এমনভাবে লুকিয়ে রেখেছি যে তুই কোনোদিনও পাবি না। আর এই ছবিগুলো আমার লোকজন ভাইরাল করে দিবে। এরপর যা হবে তা তো বুঝতেই পারছিস। ওই ছবিগুলো ভাইরাল করে দিলে আমার কিছুই হবে না, কারণ ওই ছবির যারা ভুক্তভোগী তাদের বিরুদ্ধে আমি আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেব। আমি এখানে তোদেরকে মারার জন্য এসেছি, তাই ফোনটা আমার হাতে দিয়ে দে। আমরা মরে গেলেও দিব না। মরার যদি এত শখ হয়ে থাকে তাহলে মর। বলেই অভি তাদেরকে মারতে শুরু করলো। রাজীব মাথা ফেটে পড়ে আছে। এটা দেখে রিয়াদ ভয় পেয়ে গেল আর এরপর অভির দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে দে, আমি ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ফোন, ফোনের মধ্যে সব কিছু আছে। অভি তখন ফোনটা নিয়ে চেক করলো, এখানে অনেক ছবি আছে। অভি তখন তাদেরকে ছুরি বের করে রিয়াদের গলায় চালিয়ে দিল। রিয়াদ হঠাৎ এমন হবে বুঝতে পারিনি। সে নিজের গলায় হাত দিয়ে বসে পড়ল। অভি তখন রিয়াদের বুকে একটা লাথি দিয়ে মাটিতে শুইয়ে দিয়ে বলল, তোর অনেক শখ ছিল না মেয়েদের ছবি তুলে ব্ল্যাকমেইল করার? আজকে তোর জীবনের ছবি আমি টাঙিয়ে দিলাম। আজকের পর থেকে এই পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাবি না। বলেই অভি সেখান থেকে চলে গেল নীলার বাসায়। বাসায় পৌঁছাতেই নীলার বাবা অভির কাছে এসে বললেন, তোমাকে রেখেছিলাম আমার মেয়ের সুরক্ষার জন্য, কিন্তু তুমি তো কিছুই করতে পারলে না। আমার মেয়েকে কেউ একজন জোর জবরদস্তি করে সবকিছু কেড়ে নিয়েছে। তুমি কোথায় ছিলে? স্যার, এটা আমার ভুল নয়। আমি ম্যাডামকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু উনি আমার কথা শোনেননি। ইচ্ছা করে ওখানে গিয়েছেন। আমি ওনাকে আটকানোর চেষ্টা করলে উনি আমাকে মেরে সেখান থেকে চলে যান। নীলার বাবা তখন অভির কথা শুনে বুঝতে পারলেন সবকিছু। এরপর আস্তে আস্তে বললেন, এই কথাটা তুমি আর আমি ছাড়া যেন পৃথিবীর কেউ না জানতে পারে। এটা জানাজানি হয়ে গেলে আমার মেয়ের সম্মান থাকবে না। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এই কথাটা কারো কাছে বলবো না। ম্যাডাম এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আমার মেয়ে ঠিক আছে, কিন্তু তোমাকে যেটা বললাম সেটা খুব ভালো করে মনে রাখবে। যদি এই কথাটা আর কারো কাছে বলো তাহলে কিন্তু নিজের জীবনই বিপদে ফেলবে। বলে নীলার বাবা সেখান থেকে চলে গেলেন। অভি তখন রুমে এসে ছবি আর ভিডিওগুলোকে চেক করতে শুরু করলো।
তাদের ভার্সিটির অনেক মেয়ের ছবি ভিডিও এখানে আছে। অভি তখন তার একটা মেয়ের ভিডিও দেখে তাকে কল করলো। মেয়ের নাম হলো রিমা। রিমা কল ধরতেই অভি বলল, এটা তুমি কি করলে রিমা? তোমার একটা ভিডিও রিয়াদের কাছে আছে তাই না? এটা শোনার পর রিমা অনেক বেশি ভয় পেয়ে গেল। কান্না করতে করতে অভিকে বলল, আমি ভুল করে ফেলেছি অভি। আমাকে ওরা ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে। আমার বাবার ব্যবসার সব কিছু ওরা কেড়ে নিয়েছে। এরপরেও আরও টাকা চাচ্ছে। আমি এখন কি করব বলো? এই ছবিগুলো এখন আমার কাছে আছে, আমি আর কারো কাছে দিব না। কিন্তু সাবধান হয়ে যাও, এরপর থেকে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু ছেড়ে দিব না। অভি, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি বুঝতে পারিনি, ওর প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম, সেই জন্য এমন করে ফেলেছি। ওরা যে এভাবে আমার সাথে বেইমানি করবে এটা আমি কোনো দিন ভাবতে পারিনি। এখন পৃথিবীটা এরকম হয়ে গেছে, সবাই সবার সাথে বেইমানি করে, তাই সাবধানে থাকবে। আর তোমার আশেপাশে যত মেয়ে আছে সবাইকে সাবধানে থাকতে বলবে। আমি তোমাকে কথা দিচ্ছি অভি, আমার আশেপাশে যত মেয়ে আছে সবাইকে আমি সাবধানে রাখবো। কিন্তু তুমি আমাকে বিষয়টা একটু খেয়াল রাখবে। এই বিষয়ে যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমার জীবন নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কারণ এগুলো এখন আমার কাছে আছে, আমি এগুলো কারো কাছে দিব না। বলেই অভি ফোনটা কেটে দিল। ফোন রেখে অভি নীলার রুমে গেল। গিয়ে দেখলো নীলা অচেতন অবস্থায় পড়ে আছে। অভি নীলার দিকে তাকাতেই তার মায়া হলো। এখন কিভাবে সে নীলাকে ব্ল্যাকমেল করবে? অভি তো তাকে সত্যিই ভালোবেসেছিল। অভি আর দাঁড়াতে পারল না, সেখান থেকে চলে আসলো। নীলা আগে সুস্থ হোক, এরপর তার উপরে প্রতিশোধ নিবে। অভির ভিতরটা ফেটে যাচ্ছে কেন? সে কাদের কারণে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে অবহেলা করেছিল? এই মানুষগুলোর জন্য যারা তার সাথে প্রতিনিয়ত বেইমানি করছিল। ওদিকে মিম রুমের মধ্যে শুয়ে আছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। উঠে তার ছোট আব্বুর কাছে গিয়ে বলল, ছোট আব্বু, ওখানে তো সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে অভিকে বলো না এখানে চলে আসতে। আমি থাকতে পারছি না ওকে ছাড়া। এই তো গেল 2 দিন হলো, এর মধ্যে কিভাবে ফিরে আসবে? আচ্ছা, এরপরও আমি দেখছি ওর সাথে কথা বলে, কিন্তু ও তো যাওয়ার পর থেকে আমাদের কল করছে না। আরিফকে একবার কল করে জিজ্ঞাসা কর। মিম তখন আরিফকে কল করলো। আরিফ ফোন ধরতেই মিম বলল, আরিফ, অভি তো তোমার কাছে, অভির কাছে একবার ফোন নিয়ে যাও, ছোট আব্বু কথা বলবে। এখন তো অভি শুয়ে আছে আপু, ওর কাছে ফোন নিয়ে যাওয়া সম্ভব নয়। ও এখানে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। আমি যেটা বলেছি সেটা শোনো, তুমি অভির কাছে ফোন নিয়ে যাও, ওকে বলো ওর বাবা কল দিয়েছে। আরিফ তোতলাতে তোতলাতে কথাগুলো সব বলেছে। সেজন্য মিমের সন্দেহ হলো। তার প্রথম দিনই সন্দেহ হয়েছিল, কারণ ও অভিকে যখন কল করেছিল প্রথমে ওর ফোনে রিং হয়েছিল, এরপর থেকে আর ফোনে রিং হচ্ছে না। মিমের সন্দেহ আরও তীব্র হলো যখন আরিফ বলল, আপু, আমি এখন ফোন নিয়ে যেতে পারবো না, তোমরা প্লিজ আমাকে পরে কল করো। আরিফ, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মিথ্যা বলছো। কেন মিথ্যা কথা বলছো? অভি কি সেখানে যায়নি? কোথায় আছে সেটা সরাসরি আমাকে বলো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। এটা শোনার পরে আরিফ কিছুক্ষণ চুপ থাকলো। মিম তখন আরিফকে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? যদি কথা না বলো তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। মিম আপু আপনাকে অভি বলতে নিষেধ করেছে, এরপরও আমি কিভাবে বলি? অভি যদি এটা জানতে পারে তাহলে আমার উপর রাগ করবে। আমি বলতে পারবো না, প্লিজ আমাকে তোমরা জোর করো না। আরিফ, আমি কিন্তু শেষবারের মতো বলছি, যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। আসলে মিম আপু, অভি নীলার বাসায় গিয়েছে। নীলাকে অভি সন্দেহ করতে শুরু করেছে, সেজন্য পরীক্ষা করতে নীলার বাসায় গিয়েছে। এটা শোনার পর মিম চুপচাপ ফোনটা রেখে দিল। অভি ওর সাথে এভাবে বেইমানি করতে পারে, এটা মিম কোনো দিনও ভাবতে পারেনি। মিম তখন তার ছোট আব্বুর দিকে তাকিয়ে বলল, তোমার ছেলে তোমার সাথে বেইমানি করেছে আব্বু। ও লন্ডনে যাওয়ার নাম করে ওর প্রেমিকার বাসায় গিয়ে বসে আছে। কি বললি? ও এত বড় বেইমানি আমাদের সাথে করেছে? ওকে আমি শেষ করে দেব। এবার বাড়িতে আসুক, এই বাড়িতে আর ওর কোনো জায়গা নেই। ও কেন এমনটা করলো ছোট আব্বু? আমার ভালোবাসা কি এতটাই তুচ্ছ ওর কাছে? অভির বাবা অনেক বেশি রেগে গেছেন। উনি চলে গেলেন মিমের বাবার কাছে। মিমের বাবা তার ছোট ভাইকে এভাবে রেগে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রফিক, এভাবে করছিস কেন? ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম অবিকে যেতে দিও না। আমার ছেলেকে আমি ভালো করেই চিনি।
ও লন্ডনে যাওয়ার নাম করে ওর প্রেমিকার বাসায় গিয়ে বসে আছে। এটা শোনার পর মিমের বাবা কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। মিম তখন দৌড়ে নিজের রুমে গেল, গিয়ে অভির টাঙিয়ে রাখা ছবিটা নামিয়ে আগুনে পুড়িয়ে দিল। এরপর সেই পুরো ছবিটার দিকে তাকিয়ে বলল, এখন তোর ছবি যেভাবে পুড়ছে আমার হৃদয়টা প্রতি মুহূর্তে এভাবে পুড়ছে অভি। তুই কেন আমার সাথে বেইমানি করলি? ঠিক আছে, তুই যদি নীলাকে নিয়ে সুখী হতে পারিস তাহলে আমিও তোকে ভুলে যাব, আর কোনোদিন তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে যাব না। ওদিকে অভি রুমে বসে কান্না করছে। তখন হঠাৎ করে আরিফ কল করলো। অভি ফোনটা ধরতেই আরিফ বলল, বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। তোর পরিবারের লোক সব কিছু জেনে গেছে। আমার কাছে মিম আপু কান্না করতে করতে ফোন করেছিল। আমি কিছু বলতে চাইনি, কিন্তু তারা জোর করে আমার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে। এখন তুই বাসা গেলে তোকে মেরে ফেলতেও পারে, তাই সাবধানে থাকবি। এই কথা শোনার পর অভির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে থতমত খেয়ে বলল, এটা তুই কি করলি বন্ধু? বাবা তো আমাকে মেরে ফেলবে। তুই কেন ওদেরকে এই কথাটা বললি? আমি বলতে চাইনি দোস্ত, কিন্তু মিম আপু আত্মহত্যা করার ভয় দেখিয়েছিল। তোর বাবাও ফাঁসে ছিল, সেজন্য আর না করতে পারিনি। সত্যি কথাটা বলে দিয়েছি। এখন তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। অভি তখন ফোন রেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। না, যাওয়ার আগে কাজটা শেষ করে যেতেই হবে। সেজন্য নীলার রুমে চলে গেল। অভি নিজের ছদ্মবেশ খুলে নীলার রুমে প্রবেশ করলো। নীলা অভিকে দেখে তো ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু অভি চুপচাপ দাঁড়িয়ে রইল। নীলা তখন নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার, তুমি কখন লন্ডন থেকে ফিরলে আর এখানে এভাবে আসলে কেন? আমি লন্ডনে যাইনি। আমি এখানে ছদ্মবেশ ধরে বসেছিলাম শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য। তুই আমাকে এভাবে ঠকাবি এটা কোনো দিন ভাবতেও পারিনি। আমার সাথে কেন এভাবে বেইমানি করলি? ওইটা শোনার পর নীলা অভির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অভি তখন নীলার সামনে ভিডিওটা ধরে বলল, এই হচ্ছে তোর ভিডিও, এখন এটা ভাইরাল করে দিব। আমার সাথে বেইমানি করার ফলাফল তোকে ভোগ করতেই হবে। আমি তো তোকে ভালোবেসেছিলাম, তাহলে কেন এভাবে ঠকালি আমায়? নীলা কিছুই বলছে না, শুধু অভির দিকে তাকিয়ে আছে। অভি তখন রেগে নীলার দিক গলা চেপে ধরে বলল, আমি তো তোকে সত্যি ভালোবেসেছিলাম, তাহলে কেন এমনটা করলি? তোর কারণে আমি আমার পরিবার, সমাজ, সবার সাথে বেইমানি করেছি, সবার সাথে খারাপ ব্যবহার করেছি। এখন তাদের সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো? অভি, আমাকে ক্ষমা করে দাও। আমি রিয়াদকে ভালোবাসি। রিয়াদ আমাকে এই কাজ করতে বলেছিল, সেই জন্য আমি এই কাজ করে ফেলেছি। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা চাইলে সব কিছু সমাধান হয়ে যায় না। আমার জীবনটা তুই নষ্ট করে ফেলেছিস, তোকে ভালো থাকতে দিব না। তোর জীবনে আমি নষ্ট করে দিব। পুরো পৃথিবী তোর এই ভিডিও দেখবে। আমাকে ক্ষমা করে দাও অভি, আমি ভুল করে ফেলেছি। আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। তোমাকে আমি ঠকিয়েছি শুধুমাত্র রিয়াদের কারণে। রিয়াদ আমাকে এই কথাটা বলেছিল। ও বলেছিল তুমি তার সাথে বেইমানি করেছো, এটার প্রতিশোধ নিতে হবে। সেই জন্য এই কাজ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার সাথে ভালোবাসার নাটক করে এভাবে কথা বলার সাহস তোর কিভাবে হলো? তোকে আমি শেষ করে ফেলবো। অভি, আমাকে মেরে ফেললে এই সমস্যার সমাধান হবে না। আরও ভিডিও রাখা আছে রিয়াদের কাছে। রিয়াদ তোমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমাকে মেরে ফেলে তোমার কোনো লাভই হবে না। তাই আমাকে ছেড়ে দাও প্লিজ। তোর এই প্রেমিককে মেরে ফেলেছি, এখন তোকেও মেরে ফেলবো। তবে তোকে সরাসরি মারবো না। তোর বিরুদ্ধে এমনভাবে প্রতিশোধ নিব যে প্রতি মুহূর্তে আমার কথা মনে করবি। অভি, আমি আমার নিজের ভুলের জন্য লজ্জিত। তোমার সাথে বেইমানি করেছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। তোর বিরুদ্ধে এখন আমি কিছুই করব না, তবে এর ফলাফল তোকে ভোগ করতে হবে। আমি আবার ফিরে আসব। মিম আমাকে ভালোবাসে, কিন্তু আমি মিমের ভালোবাসায় গুরুত্ব দেইনি, শুধুমাত্র তোর মতো একটা বেইমান মেয়েকে ভালোবেসেছিলাম বলে। বলেই অভি নীলাকে ফেলে সেখান থেকে চলে আসতে গিয়েও বারবার তার দিকে ফিরে তাকাচ্ছিল।
যত কিছু হয়ে যাক না কেন, অভি তো তাকে ভালোবেসেছিল। অভি যখন বাসায় ফিরে আসার জন্য বের হলো তখন তার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। ওদিকে নীলা অভিকে চলে যেতে দেখে দৌড়ে চলে গেল তার বাবার কাছে। যদি এই ভিডিওটা ও ভাইরাল হয় তাহলে তো সে কারোর সঙ্গে মুখ দেখাতে পারবে না। নীলা তখন তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, অভি আমাদের এখানে ছদ্মবেশ ধরেছিল। তামিম নামের এই ছেলেটাকে নিয়ে এসেছো। ও আসলে তামিম নয়, রফিক চৌধুরীর ছেলে অভি ছিল। কি বলছিস মা? আমাদের চোখের সামনে ও এরকম একটা কাজ করে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। কি হয়েছে এখন? রিয়াদ আমার সাথে যেটা করেছে ওটা ভিডিও করে রাখা ছিল। এই ভিডিওটা অভি পেয়ে গেছে। এখনও এটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি এখন কি করব বাবা, তুমি আমাকে বলো। কি বললে? আমার মেয়ের ইজ্জত নিয়ে সবাই খেলা করবে আর আমি ওদেরকে ছেড়ে দিব? ওদেরকে এই পৃথিবী থেকে শেষ করে দিব, প্রথমেই ওই রিয়াদকে। রিয়াদকে অভি অলরেডি মেরে ফেলেছে, এখন আমার বিরুদ্ধে লেগেছে। আমার কাছ থেকে সে প্রতিশোধ নিতে চায়। তাহলে তো আমাদের কাজটা সহজ হয়ে গেছে। এখন শুধু অভিকে মারতে হবে। আমার মেয়ের সাথে যে বেইমানি করবে তাকেই আমি শেষ করে দিব। বলে নীলার বাবা নীলার সামনে থেকে চলে গেল। কিন্তু নীলা নিজেকে শান্ত করতে পারছিল না, কারণ এই ভিডিওটা যদি একবার ভাইরাল হয় তাহলে নীলার সম্মান নষ্ট হবে। নীলা কি করবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নীলা রিয়াদের জন্য কষ্ট হচ্ছে না, বরং আরো আনন্দ হচ্ছে, কারণ রিয়াদ ওর সাথে বেইমানি করেছে। ওদিকে মিম নিজের রুমে শুয়ে কান্না করছে। অভি কেন ফিরে আসছে না, মিম ওর জন্য অপেক্ষা করছে। মিম চেষ্টা করছে অভিকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না। আসলে কি জীবনের প্রথম ভালোবাসা ভোলা যায়? অবশ্যই না। মিমের ছোট আপু অর্থাৎ অভির বাবা মিমের রুমে আসলেন। তাকে দেখে মিম উঠে বসলো। অভির বাবা তখন মিমের কাছে এসে বললেন, তুই ওই বেইমানটার জন্য কান্না করছিস? তোর লজ্জা হওয়া দরকার। ওই বেইমানটা বাসায় আসুক, ওকে একদম শেষ করে দিব। ওকে আর আমি এই বাড়িতে রাখবো না। ওর থেকে 1000 গুণ ভালো ছেলে তোকে আমি এনে দেব। আমি ওকে ভালোবাসি ছোট আব্বু, ওকে ভুলতে পারছি না। ওর থেকে ভালো ছিল আমার প্রয়োজন নেই। অভির বাবা কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। তিনিও হয়তো মিমের বিষয়টা বুঝতে পারছেন। তারও অনেক কষ্ট পেয়েছেন বিষয়টাতে, কিন্তু মিমের সামনে প্রকাশ করছেন না। মিম শুভর কাছে কল করলো। শুভ তখন মিমকে বলল, একদিকে ভালো হয়েছে মিমাপু, অভি সবকিছু জেনে গেছে। এখন থেকে অভি আর নীলার পেছনে ঘুরবি না। আমার মনে হয় অভি ভুল করেনি। অভি যেটা করেছে সে ঠিকই করেছে। আমরা তো চাইছিলাম অভি যেন সবটা সত্যি জানতে পেরে যায়। আজকে তো সে সব সত্যিই জানতে পেরে গেছে। কিন্তু কেন আমাদের সাথে বেইমানি করে এমনটা করলো? ছোট আব্বু, আমার আব্বু, পরিবারের সবাই অনেক বেশি কষ্ট পেয়েছেন। ওকে সবাই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন। ওকে একবার বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, কারণ ওকে পৃথিবীটা দেখতে হবে। পৃথিবীর মানুষগুলো কেমন কঠিন সেটা ওকে জানতে হবে। সেজন্য আমার মনে হয় তুমি ওকে সরাসরি মেনে নেবে না। ওকে কিছুদিন ঘোরাবে তোমার পেছনে। তুমি যেভাবে ওর পেছনে ঘুরেছ ঠিক সেইভাবে ঘোরাবে। এরপর তুমি মেনে নেবে ওকে। কিন্তু আমার সেটা মনে হয় না, কারণ ছোট আব্বু কোনোদিন তার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। ছোট আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে। তিনি বলেছেন আমার জন্য আরও একটা ছেলে দেখবেন। এখন আমি কি করব বলো? এভাবে শুভর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল মিম। কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। ওদিকে অভি তখন নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল, কারণ এখন বাসায় গিয়ে সবাইকে বোঝাতে হবে বাসায় যাওয়ার পর তার জন্য বিরাট একটা বিপদ অপেক্ষা করছে। সেটা অভি খুব ভালো করেই বুঝতে পারছিল। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই কেউ একজন দৌড়ে এসে দরজা খুলে দিল। অভির সামনে তাকিয়ে দেখে তার বড় আম্মু আর তার মা দাঁড়িয়ে আছে। অভি বড় আম্মু তখন অভির দিকে তাকিয়ে বলল, অভি, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এখানে দাঁড়ালে তোকে মেরে ফেলবে। তোর বাবা তোর উপর অনেক বেশি রেগে আছে। এখন যদি তোকে সামনে পায় তাহলে তোকে মেরেই ফেলবে। কাকে কি বলছো আপা? এই বেইমানের মা আমি? এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আমি এই ছেলেকে কিভাবে জন্ম দিলাম? আম্মু, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, সেজন্য এসব কাজ করে ফেলেছি। তোর মতো জঘন্য ছেলেকে ক্ষমা করে দিলে আমাদের মেয়ে কষ্ট পাবে। মিম তোকে এতটা ভালোবাসলো, এতটা তোর জন্য পাগল, কিন্তু তুই ওকে ছেড়ে একটা নষ্ট মেয়ের দিকে হাত বাড়িয়েছিলি। এখন ওর কাছে ফিরে যা। এখানে কেন এসেছিস? আম্মু প্লিজ।
অভি কিছু বলতে যাবে এর আগেই তার আম্মু কাছে এসে ঠাস করে অভির গালে একটা থাপ্পড় দিয়ে দিল। এরপর তার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, তোর মতো জঘন্য ছেলের মুখে মা ডাক শুনতে আমার ঘৃণা লাগছে। তুই আমাকে কোনো দিন মা বলে ডাকবি না। আমি তোর মা নই, আমি তোকে জন্ম দেইনি। অভি তখন তার আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। তখন অভির বড় আম্মু তার দিকে তাকিয়ে বললেন, বাবা আমার, তোর কাছে রিকোয়েস্ট করছি তুই এখান থেকে চলে যা, না হলে তোর বাবা যদি এখানে আসে তাহলে তোকে মেরে ফেলবে। আমি এখন কোথায় যাব বড় আম্মু? আমি তো ওখান থেকে চলে এসেছি। আমি ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। ওদের কারণে সব কিছু হারিয়েছি। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বলেছি না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। আমি তোর আব্বুকে ডেকে নিয়ে আসছি, দাঁড়া। কিন্তু অভির আব্বুকে ডাকতে হলো না। তার বাবা কোথা থেকে যেন চলে আসলো। হয়তো তাদের চিৎকার শুনেছে উনি। শুধু রফিক সাহেবই না, বাড়ির বাকি সবাইও চলে এসেছে। অভির বাবা এসে অভিকে দেখে চিৎকার করতে শুরু করলো। ওদিকে মিম তখন নিচের রুমেই বসেছিল। হঠাৎ করে চিৎকার শুনে দৌড়ে নিচে নামলো ও। নিচে নেমে দেখলো অভি দাঁড়িয়ে আছে। অভিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিমের কষ্টগুলো আবারও নাড়া দিতে শুরু করলো। মিম তখন দৌড়ে নিচে নেমে অভির কাছে গেল। আমি কতবার বলেছিলাম ওই মেয়ের ব্যাপারে, কিন্তু আমার কথা বিশ্বাস করিসনি। এখন গিয়ে দেখছিস ওই মেয়েটা কীরকম। আমি তোকে ভালোবেসেছিলাম অভি, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। আমার সাথে বেইমানি করেছিস, এর ফলাফল তোকে ভোগ করতে হবে। আমি তোকে কোনোদিন ক্ষমা করে দিব না, কোনোদিন না। মিম অভির সামনে দাঁড়িয়ে অনবরত কান্না করে যাচ্ছে। আর তার এই কান্না দেখে অভির ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু অভি কিছুই করতে পারছে না। তখন অভির বাবা এসে মিমকে সরিয়ে দিয়ে বললেন, এই বেঈমানের কাছে তুই যাবি না। আমি তোর জন্য এর চেয়ে 1000 গুণ ভালো ছেলে নিয়ে আসব। এই ছেলেটা আজ থেকে এই পরিবারের কেউ না। অভির এই কথা শোনার পর তার বাবার দিকে তাকালো। তার বাবাও কাছে এসে তাকে থাপ্পড় দিতে শুরু করলেন। এটা সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। অভি তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি ভুল করে ফেলেছি। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোমরা আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার তোকে? তোর মতো বেঈমান ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করব না। একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখ, মেয়েটা তোকে কত ভালোবাসে, কিন্তু তুই মেয়েটার ভালোবাসার মূল্য না দিয়ে একটা জঘন্য মেয়ের পিছনে ঘুরছিলি। বাবা, আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি। আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। আজকেই শেষ। এরপর থেকে তোমরা যদি আমাকে কোনো ভুল কাজ করতে দেখো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। তোকে ছেলে বলতে আমার লজ্জা লাগছে। এই চৌধুরী বাড়ির যোগ্য তুই না। আর কোনোদিন তুই এই বাড়িতে ঢুকতে পারবি না। অভি তখন তার বড় আব্বুর কাছে গেল, কিন্তু আরমান সাহেবও অভিকে এগিয়ে আসতে দেখে সরে গেলেন। এরপর অভির দিকে তাকিয়ে বললেন, ছোটবেলা থেকে বাবা তুই যা চাইছস তাই তোমাকে দিয়েছি। কোনোদিন তোমাকে কোনো কাজে আপত্তি করিনি। তোমার বাবার বিরুদ্ধে গিয়ে অনেকবার, কিন্তু তুমি যেভাবে আমাদের সাথে বেইমানি করবে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তাই তোমার বাবার ওপর আজ আমি আর কোনো কথা বলবো না। অভি তার বড় আব্বুর এই রকম কথা শুনে তার দিকে তাকালো। যে বড় আব্বু কোনোদিনও তার কোনো কাজে বাধা দেননি, আজকে তিনিও অভির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অভি তখন তার বড় আব্বুর দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, বড় আব্বু, তুমি তো আমাকে কোনো দিন ভুল বুঝোনি, তাহলে আজকে কেন ভুল বুঝতেছো? আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এই পরিবারে কারো কথার অবাধ্য হব না। আজকে বাইয়া কেন, পৃথিবীর কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। অভি তখন তার বাবার দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু তার বাবা কোনো কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অভি মিমের দিকে তাকালো, কিন্তু মিম এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। অভি তখন তার আব্বুর দিকে তাকিয়ে বলল, আমি তোমার পায়ে ধরি আব্বু। শেষবারের মতো আমাকে একটাবার ক্ষমা করে দাও। আমাকে আমার ভুল শুধরানোর সুযোগ দাও। কিন্তু অভির আব্বু কোনো কথা বলছেন না। মিমের বাবার মায়া হলো অভির জন্য, সেজন্য তিনি অভির বাবার দিকে তাকিয়ে বললেন, ছেলেটা যখন এত করে বলছে তাহলে তাকে একটু সুযোগ দাও। সে এখন কি করে সেটা আমাদের দেখা উচিত।
যদি আবার ভুল করে তাহলে আমি বলছি আমি ওকে বাড়ি থেকে বের করে দিব। ভাইয়া তুমি প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করো না। এই ছেলেকে আমি ভালো করেই চিনি, ওকে আগেও অনেক সুযোগ দিয়েছি। হ্যাঁ ভাই, আমিও এটাই চাই। আমি এই ছেলেকে আমার ঘরে রাখবো না। ওকে আমি আমার ছেলে বলে কোনো দিন পরিচয় দিব না। আম্মু তুমি এটা বলতে পারো না, আমি না তোমার নিজের সন্তান? তাহলে তুমি এভাবে কি করে বলছো? কিন্তু অভির আব্বু এর পরেও যে কথাটা বলল সেটা শোনার পর অভি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। অভির বাবা অভির দিকে তাকিয়ে বলল, যদি এক মুহূর্তের জন্য জীবনে আমাকে তোর বাবা মনে করিস তাহলে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেহায়ার মতো এই বাড়িতে আর ফিরে আসবি না। অভি এই কথা শোনার পর দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। পিছন থেকে তার বড় আব্বু ডাক দিল, কিন্তু অভি তার কোনো কথা শুনল না। বাড়ি থেকে বেরিয়ে কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সময় এমনই, কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে কেউ জানে না। অভি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, এই বিশাল নীল আকাশের ভিতর আমি কেন এত অসহায়? আমি কেন কারোর কাছে যেতে পারছি না? আমি কেন এরকম মিথ্যা ভালোবাসায় জড়ালাম? মিম যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে কেন বলল না? অভি হেঁটে হেঁটে কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন হঠাৎ করেই তার মনে হলো শুভকে একটা কল দেওয়া দরকার। অভি শুভকে কল করতেই শুভ ফোন ধরে বলল, কি হয়েছে এখন আমাদেরকে ফোন করছিস কেন? একদিন বলেছিলাম না আমি হারিয়ে যাব, যেদিন তুই নিজের ভুল বুঝতে পারবি। আমি তো তোকে বারবার সতর্ক করেছিলাম ওই মেয়ের ব্যাপারে। দোস্ত তুই এটা কিভাবে বলতে পারলি? তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব, তুই এভাবে আমাদের বন্ধুত্ব ভুলে যাবি? কিন্তু শুভ কিছু না বলেই ফোনটা কেটে দিল। অভি বুঝতে পারল পৃথিবীতে এখন তার আর কেউ আপন নেই, তার মরে যাওয়াই ভালো। কিন্তু সে এভাবে মরবে না। যাদের কারণে তার সব কিছু হারাতে হয়েছে তাদের শেষ করে তবেই সে মরবে। অভি তখন পার্কের কাছেই বসে রইল। পকেটে টাকা পয়সা কিছুই নেই। তখন হঠাৎ করে কেউ তার কাঁধে হাত রাখলো। অভি পিছন ফিরে তাকিয়ে দেখে শুভ দাঁড়িয়ে আছে। শুভ তখন মুচকি হেসে বলল, আমি তোর ওই প্রেমিকার মতন নই, আমি তোর বন্ধু অবি। সারা জীবন তোর পাশে থাকবো। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা আমি জানি। মিমাপু আমাকে কল করে সব বলেছে। অভি তখন উঠে শুভকে জড়িয়ে ধরল। এই জন্যই হয়তো বন্ধুত্বের সম্পর্কটা অন্যান্য সব সম্পর্কের চেয়ে আলাদা। বন্ধুরা সব সময় পাশে থাকতে জানে। অভি শুভকে কত অবহেলা করেছে, কত অপমান করেছে, কিন্তু সেই শুভই সবার প্রথমে এসে তাকে জড়িয়ে ধরল। অভি তখন কান্না করে বলল, বন্ধু আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে অনেক ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছিস দোস্ত? তুই আমার কাছে ক্ষমা চাইবি মানে? এরকম ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হবে, তাই বলে যে আমি তোকে ছেড়ে যাব এটা কোনোদিনও চিন্তাও করিস না। আমি সবসময় তোকে আগলে রাখবো। এখন চল আমার বাসায় যাবি। কিন্তু তোর আব্বু আম্মু কি মনে করবে? এটা তুই কিভাবে করতে পারলি দোস্ত? আমার আব্বু আম্মু তোকে কোনোদিন নিজের ছেলের চেয়ে কম কিছু ভেবেছে? তারাই আমাকে বলেছে তোকে নিয়ে যেতে। অভি তখন সেখান থেকে চলে গেল শুভর বাসায়। ওদিকে মিম নিজের রুমে দরজা বন্ধ করে কান্না করছিল। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর মিম নিচে নামলো। নিচে নেমে দেখে সবাই বসে আছে। অভির বাবা মা কান্না করছে। মিম তখন অভির মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি ছোট আম্মু তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু ওর একটা শিক্ষা হওয়া দরকার। আমাদের একটু সহ্য করতেই হবে ছোট আম্মু। অভির মা ছোট তখন কান্না করতে করতে মিমকে জড়িয়ে ধরল। মিম তখন শান্ত করে অভির বাবার কাছে যেতেই অভির বাবা মিমকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা যদি কোথাও গিয়ে হারিয়ে যায় তাহলে আমার কি হবে? ওকে তো রাগ করে বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু ওকে ছাড়া আমরা যে বড্ড অসহায়। আমি আগেই বলছিলাম ছেলেটাকে একবার সুযোগ দেওয়া দরকার। কেন তুই এমন করলি? ছেলেটা ভুল করেছে, এখন তার ভুল শোধরানোর সময় এসেছে। তাকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল, সেটা না করে তাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ ভাই, আমার মনে হয় ওকে নিয়ে আসা দরকার। আমাদের বাড়ির একমাত্র ছেলে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচব? ছেলেটা ভুল করেছে, সেটা সে বুঝতে পেরেছে, সেই জন্যই তো কান্না করে ক্ষমা চাইছিল। ভাবি আমার কিছুই ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাই না। যদি ওকে ফিরিয়ে নিয়ে আসার হয় তাহলে পরে কথা বলবো।
বলেই অভির বাবা সেখান থেকে চলে গেল। মিম তখন রুমে গিয়ে শুভর কাছে কল করলো, কারণ শুভকে জিজ্ঞাসা করতে হবে অভিকে পেয়েছে কিনা। মিম শুভকে বলে দিয়েছে যাতে অভিকে নিয়ে ওর বাড়িতে রাখে। শুভ ফোন ধরতেই মিম বলল, শুভ কি খবর, ওকে পেয়েছো? হ্যাঁ আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। এখন আমার বাসায় শুয়ে আছে, বেচারা অনেক কষ্ট পেয়েছে। ওর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি শুভ। বাড়ির সবাই ও যাওয়ার পর থেকে কথা পর্যন্ত বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে 2-3 দিন যাক, এরপর যা সিদ্ধান্ত নেওয়া নেবে। এখন আপাতত ওকে একটু বুঝতে দাও। অভি তখন রুমে শুয়েছিল। একটু পর শুভ তার কাছে এসে জিজ্ঞাসা করলো, দোস্ত, তুই কি জানতে পারলি নীলার ব্যাপারে? রিয়াদ নীলাকে প্ল্যান করে আমার পেছনে লাগিয়ে দিয়েছিল। আমরা ওকে যে মেরেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার জন্য। আমার নামে তো আমার বাবা মা সব সম্পত্তি লিখে দিয়েছে। সেই সম্পত্তি আমার কাছ থেকে নীলাকে নিয়ে কেড়ে নিতে চেয়েছিল। ওরা মাদকের ব্যবসা করে। আমাদের ভার্সিটির অনেক মেয়েদেরকে সে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের গোপন ছবি তুলে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে। কি বলছিস দোস্ত? ওরা এত কিছু করার পর এমনি এমনি ছেড়ে দিলি? আমি আর আগের অভিনয় শুভ, আমি রিয়াদ আর রাজীবকে মেরে ফেলেছি। এই কথা আর কাউকে বলবি না তুই, আর আমি জানি শুধু। সেটা না হয় বুঝলাম, কিন্তু নীলার কি হবে? ওকে আরও ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। আমার মনে হয় ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ওর সকল গোপন ছবি আমার কাছে আছে। ঠিক করেছিস দোস্ত, ওই মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। কিন্তু মিম আপু যে আমাকে এতটা ভালোবাসে এটা আমি বুঝতে পারিনি। আপু আমাকে কেন বলেনি? আমাকে শুধু শাসন করেছে আর সবার থেকে আলাদা রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন আমাকে ভালোবাসার কথা বলেনি। মিমাপুকে তুই বুঝতে পারলি না দোস্ত। আপু তোকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনোদিন বলেনি। কারণ তোকে যদি তখন ভালোবাসার কথা বলতো, তাহলে তুই পড়াশোনা বাদ দিয়ে নীলার পেছনে যেরকম ঘুরছিস সেরকম হয়ে যেতি। তোর বাবার সাথে অনেক কথা বলেছি, তোদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এর আগেই তুই বাড়ি ছেড়ে চলে গেলি। কিন্তু এখন আমি কিভাবে মিম আপুকে বোঝাবো? অনেক ঘুরেছি মিথ্যা ভালোবাসার পেছনে। আমি এখন সত্যিকারের ভালোবাসার পেছনে ঘুরতে চাই। মিমাপু তোর ওপর অনেক অভিমান করে আছে, ওনার অভিমান ভাঙাতে হবে। উনি যেভাবে ধৈর্য ধরে সবকিছু এক হাতে সামলিয়েছেন, ঠিক সেইভাবে এখন তোকে করতে হবে। আমি বুঝতে পারছি দোস্ত, কিন্তু ওনার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। এটা বললে হবে না দোস্ত, তোকে মিমাপুর সামনে যেতে হবে। আর তোর আব্বু আপুর বিয়ের ব্যবস্থা করেছে অন্য এক ছেলের সাথে। ওনার বিয়ের আগেই তোকে নিজের ভালোবাসার কথাটা বুঝিয়ে বলতে হবে। এটা কোনোদিন হতে পারে না। মিমের সাথে একমাত্র আমার বিয়ে হবে। আমি বাবাকে বলবো, দরকার হয় বাবার পায়ে ধরবো, তবুও এই বিয়ে হতে দিব না। ওদিকে নীলার বাবা 2টা লোককে নিয়ে এসেছেন বাসায়, কারণ তিনি ভালো করে বুঝতে পারছেন অভি বেঁচে থাকলে তার সম্মান নষ্ট হয়ে যাবে। সেজন্য অভিকে তিনি শেষ করে দিতে চান। তিনি তার সামনে থাকা ছেলেটার দিকে অভির একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, এই হচ্ছে অভির ছবি, ওকে পৃথিবী থেকে তুলে দিতে হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের পেমেন্ট করে দিন, আমরা এর ব্যবস্থা করে ফেলবো। এরকম সামান্য একটা ছেলেকে মারা আমাদের কাছেও ব্যাপারই না। ও অন্য সবার মতো নয়, অভি অনেক চালাক একটা ছেলে, তাই খুব সাবধানে কাজ করতে হবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, 1 সপ্তাহের ভিতরে ওর মৃত্যুর সংবাদ পেয়ে যাবেন। তখন নীলার বাবা একটা টাকার বান্ডিল নিয়ে আসলেন, এনে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও রাফি, তোমাকে পেমেন্ট করে দিলাম। 1 সপ্তাহের ভিতরে ওকে মারতে পারলে আরো দিব। ওকে স্যার, তাহলে তো আমাদের কাজের গতি আরো বাড়বে। এখন যাই, কাজ শেষ হলে পরে দেখা করব। বলেই ছেলেগুলো তখন সেখান থেকে চলে গেল। তার গিয়ে অভিকে খুঁজতে শুরু করলো। ওদিকে নীলা তখন নিজের রুমে গিয়ে অভির ফটো বের করলো। এরপর হাসতে হাসতে অভির দিকে তাকিয়ে বলল, আমাকে ব্ল্যাকমেল করার অনেক শখ, তাই না অভি? এখন দেখ কেমন লাগে। আমার সাথে লাগতে এসেছিলি, এখন তোর সাথে যা হবে ভাবতেই তো আমার গা শিরশির করছে। দেখতে দেখতে প্রায় 4 দিন কেটে গেল। এখন অভি শুভর বাসাতেই আছে। নীলার বিরুদ্ধে কী করবে সেটা নিয়ে 2 বন্ধু আলোচনা করছিল। তখন শুভ অভিকে বলল, দোস্ত, নীলাকে এমনভাবে ভয় দেখাতে হবে যেন আর কোনোদিন তোর সাথে লাগতে না আসে। এটা তুই ঠিক বলেছিস। তাহলে আমি নীলার কাছে কল করছি, লাউড স্পিকার দিয়ে কথা বলবো। বলেই অভি নীলার কাছে কল করলো। নীলা ফোন ধরতেই অভি বলল, আমার সাথে বেইমানি করেছিলি তাই না? আমি ছবিগুলো
একটু পরেই ভাইরাল করে দিব। এরপর পুরো পৃথিবী তোর এসব দেখবে আর মজা নিবে। অভি হঠাৎ করেই নীলাকে কল করে এসব বলায় নীলা অনেক বেশি ভয় পেয়ে গেল। নীলা তখন অনুরোধের সুরে বলল, অভি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই, তোর এই ছবিগুলো আমি ভাইরাল করবই। অভি আমি তোমার পায়ে ধরি, এই কাজটা করো না প্লিজ। তুমি আমার সম্মানের কথাটা একটাবার চিন্তা করো, আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। যখন আমার সাথে বেইমানি করেছিলি তখন আমার সম্মানের কথা একটাবার চিন্তা করিসনি? আমার পরিবার, সমাজ, সবার কাছে আমাকে লাঞ্ছিত করেছিস। আমাকে আমার বন্ধুর বাসায় থাকতে হচ্ছে শুধু তোর জন্য। তখন অভির পাশে বসে থাকা শুভ ফোন হাতে নিয়ে বলল, আমার বন্ধুকে ভুল বুঝিয়ে অনেক টাকা খেয়েছিস তুই, আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছিস, আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছিস। আমি সবার সামনে আগে এই ছবিগুলো ভাইরাল করে দেব। তারা দুইজন নীলাকে নিয়ে অনেক মজা করছিল, কিন্তু নীলা কিছুই করতে পারছিল না। নীলা তখন কান্না করে বলল, তোমরা কেন এরকম করছো? আমি তোমার নিজের ভুল স্বীকার করছি, তাহলে কেন এরকম করছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাহলে এক কাজ করো, আজকে রাত 2টার দিকে তোমার বাড়ির পেছনে যে রাস্তা আছে ওই রাস্তার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা। এরপর আমরা আজকের জন্য এই কাজটা বন্ধ রাখবো। যদি না দাঁড়াও তাহলে আজকের রাতে এটা ভাইরাল করে দিব। এরপর কি হবে সেটা আমরা ফোন করে বলবো। এটা শোনার পর অভি বেশ জোরে হেসে দিল। শুভ এইরকম একটা শাস্তির কথা বলবে অভি চিন্তাও করতে পারেনি। শুভ তখন অভির দিকে তাকিয়ে বলল, দোস্ত, ও যদি এইটা না করে তাহলে এই ছবি ভিডিও সবকিছু ভাইরাল করে দিবি। আর নীলা, তুমি রাজি হলে আমাকে বলো, আর না হলে আমরা আমাদের কাজ করছি। নীলাদের বাড়ির পেছনে যে রাস্তা, ওই রাস্তার পাশেই একটা শ্মশান আছে, সেই জন্য ওখানে মানুষ যেতে ভয় করে। নীলা কিভাবে রাত 2টার সময় কান ধরে দাঁড়িয়ে থাকবে? নীলাকে চুপ থাকতে দেখে তার অনেক হাসাহাসি করছে, কিন্তু এখন তাদের শর্তে রাজি হওয়া ছাড়া নীলার কোনো উপায় নেই। সেজন্য আস্তে করে বলল, এই শাস্তি ছাড়া অন্য কোনো শাস্তি দাও প্লিজ। তাহলে তোমাকে আরও একটা সহজ শাস্তি দিচ্ছি, যেটা তোমাকে দিনের বেলা করতে হবে। কালকে তুমি ভার্সিটির সামনে গিয়ে ভার্সিটির গেটের কাছে কান ধরে দাঁড়িয়ে থাকবে, আর যতজন ছাত্রছাত্রী ভেতরে ঢুকবে সবাইকে বলবে আমি অভির সাথে টাকার জন্য প্রেমের নাটক করেছি। এটা তুই অনেক ভালো বলেছিস দোস্ত। তো নীলা, এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা সিলেক্ট করবে? ভার্সিটির সামনে যদি কান ধরে দাঁড়িয়ে থাকে তাহলে নীলার মান সম্মান কিছুই থাকবে না। আর রাতের বেলা সে কিভাবে দাঁড়াবে ওই রাস্তায়? কিন্তু ভার্সিটির সামনে দাঁড়ানো থেকে রাতের বেলায় দাঁড়ানো মনে হয় ভালো। আমি তোমাদের প্রথম শর্তে রাজি, আমি আজকে রাতেই শ্মশানের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কিন্তু প্লিজ তোমরা এই ছবিটা ভাইরাল করো না। আচ্ছা ঠিক আছে নীলা, তুমি তাহলে রাত 2টার সময় ওইখানে থাকবে, আমরা ওইখানে আসবো। যদি 1 মিনিটও লেট করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল করে দেব। বলেই তারা ফোন রেখে দিল। নীলা তখন কি করবে বুঝে উঠতে পারছিল না, কান্না করতেই শুরু করলো। এখন তার বাবাকেও কথাটা বলতে পারবে না, কারণ তার ভিডিও ভাইরাল করে দিবে। ওদিকে অভি আর শুভ দুজন হেসে গড়াগড়ি খাচ্ছে। শুভকে অনেক কষ্টে হাসি থামিয়ে অভির দিকে তাকিয়ে বলল, আমি কালকে ওকে বলবো এই শীতের মধ্যে ওদের বাড়ির বাইরের পুকুরে গা ভিজিয়ে বসে থাকতে। এটা তো আরও মজার দোস্ত। আমার সাথে বেইমানি করার ফলাফল ওকে ভোগ করতেই হবে। ওদিকে এই 4 দিন অভির বাসায় কেউ ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। মিম নিজেও অনেক কষ্ট পাচ্ছে অভিকে না দেখে। ড্রয়িং রুমে অভির বাবাকে বসে থাকতে দেখে মিম সেখানে গেল। অভির বাবার মন খারাপ দেখে মিম ওনাকে জড়িয়ে ধরে বলল, ছোট আব্বু, আমি আর থাকতে পারছি না অভিকে ছাড়া, তোমরা অভিকে নিয়ে আসো এই বাড়িতে। তুই কি বলছিস মামনি? ওকে আবার নিয়ে আসবো মানে? ওকে এই বাড়িতে ফিরিয়ে আনলে তোকে আবার কষ্ট দিবে। আমরা তোর কষ্ট সহ্য করতে পারবো না মা। অভির মা টেবিলের কাছে দাঁড়িয়ে আঁচলে মুখ গুজে কান্না করছিল। মিম ওনার দিকে তাকাতেই মুখ লুকিয়ে ফেললেন। মিম তখন অভির মাকে টেনে এনে অভির বাবার সামনে দাঁড় করিয়ে বলল, তোমরা নিজেরা কষ্ট পাচ্ছ আর ছোট আম্মুকেও কষ্ট দিচ্ছ। কাল রাতেও আমি ছোট আম্মুকে ছাদে দাঁড়িয়ে কান্না করতে দেখেছি। তোমরা এরকম করো না, ওকে বাড়িতে নিয়ে আসো। এই বাড়িতে এনে ওকে যা শাস্তি দেওয়ার দাও, দরকার হলে সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দেব, ওকে ইগনোর করব, তবুও এভাবে বাড়ির বাইরে রেখো না। হ্যাঁ রফিক, আমার মনে হয় ওকে বাড়িতে নিয়ে আসা দরকার। মিম ঠিক বলছে, ওকে বাড়িতে নিয়ে আসার পর আমরা সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিব, তখন চাপে পড়ে এমনিতেই ঠিক হয়ে যাবে।
আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তাহলে কালকে ওকে গিয়ে নিয়ে আসবো, কিন্তু এই বাড়িতে নিয়ে আসার পর কেউ ওর সাথে ভালো করে কথা বলবে না। ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। মিম তখন মনে মনে অনেক বেশি খুশি হলো। কালকে অভিকে আবার দেখবে। এখন থেকে অভি ওর সামনেই থাকবে। ওদিকে শুভ আর অভি রাত 2টার দিকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের ওখানে গিয়ে দেখলো নীলা দাঁড়িয়ে আছে। ভয় তার শরীর কাঁপছে। শুভ তখন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীলা? সরি মিস নীলা ম্যাডাম, আমরা বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে, তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কান ধরো, না হলে কিন্তু আরও সময় বাড়বে। 1 ঘন্টা বলেছিলাম, এখন কিন্তু 2 ঘন্টা করে দেব। না না, প্লিজ এরকম করো না। তোমরা যেভাবে বলেছো আমি সেভাবেই দাঁড়াবো। তাহলে আর কোনো কথা বলো না, তাড়াতাড়ি কান ধরে দাঁড়িয়ে যাও। আমরা পাহারা দিচ্ছি, যদি কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু একদম শেষ করে ফেলবো। আরেকটা খুশির খবর দিই আপনাকে, আপনার ওই দুষ্টু দুষ্টু ছবিগুলো এখন আমার কাছে আছে। আর আমাকে তো তুমি ভালো করে চেনো, তাই চালাকি করে নিজের বিপদ ডেকে এনো না। নীলা অভিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে নীলার সামনে আসছে না। নীলার সামনে আসলে সে আর নীলাকে কষ্ট দিতে পারবে না। নীলা তখন কান ধরে দাঁড়িয়ে থাকলো। অভি আর শুভ নীলাকে দাঁড়ি করিয়ে রেখে আবারও বাইকে করে চলে গেল। নীলা সেখানে দাঁড়িয়ে প্রতিশোধের আগুনে পুড়তে শুরু করলো। ওদিকে শুভ আর অভি যখনই বাসায় ফিরছিল তখন শুভ অভির কাছে হাত রেখে বলল, দোস্ত, কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা পেলে তুই অনেক খুশি হবি, এটা আমি জানি। কি এমন সারপ্রাইজ দোস্ত, বল তো শুনি। সেটা কালকেই দেখতে পাবি। সারপ্রাইজ আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকবে? তাই কাল পর্যন্ত অপেক্ষা কর। পরের দিন মিম সহ অভির পুরো পরিবার চলে গেল শুভর বাসায়। শুভর বাসায় গিয়ে দেখলো এখনো অভি ঘুমিয়ে আছে। মিম তখন শুভর বাবা মায়ের সাথে গল্প করছিল। ওদিকে শুভ গিয়ে অভিকে টেনে নিয়ে নিচে এলো। অভি নিচে গিয়ে দেখে তার পরিবার সবাই বসে আছে। এটা দেখার পর অভির ভিতরে যে কি আনন্দ কাজ করছিল সেটা ভাষার বলে বোঝাতে পারবে না ও। অভি তখন দৌড়ে চলে গেল তাদের কাছে। অভির বাবা অভির কাছে এসে বলল, এইবার একটা শেষ সুযোগ দিতে চাচ্ছি, এখন থেকে ভালো হয়ে যাও। অভি তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আব্বু আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না। এখন থেকে আমি ঠিকমতো পড়াশোনা করব। আমরা যে এত রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসলাম তোমার বাবাকে, আমাদের তো কোনো গুরুত্বই দিচ্ছ না দেখি। অভির বড় আম্মুর কথায় অভি গিয়ে তার বড় আম্মুকে জড়িয়ে ধরলো। এরপর সবার সাথে কথা বলে অভি শুভর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পর তো সে পুরাই অবাক। কেউ তার সাথে তেমন একটা কথা বলছে না। ওখানে তার সাথে কি ভালো করে কথা বলল, কিন্তু বাসায় আসার পর কথা বলছে না কেন? অভি তখন তার আম্মুর কাছে গিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, আমি তো তোমার একমাত্র ছেলে, তাই না? তুমি আমাকে বলো সবাই এমন করছে কেন? সবকিছুর পর মায়ের মনে ছেলের এমন অসহায় কণ্ঠ শুনে থাকতে পারল না। অভির গালে হাত রেখে বললেন, তোকে সবাই শিক্ষা দেওয়ার জন্য এরকম করছে, আর কোনো দিন এরকম কোনো অন্যায় কাজ করবি না বাবা। তুই তো আমাদের সব, তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি এরকম করিস তাহলে কিভাবে হবে? তোকে শিক্ষা দেওয়ার জন্য সবাই তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মিম অনেক অভিমান করেছে তোর উপর। আগে মিমের অভিমানটা গিয়ে ভাঙা। আমার বৌমাকে আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের সাথে দেখতে চাই। তুমি কোনো চিন্তা করো না আম্মু, শুধু বৌমা নিয়ে আসবো না, তোমার জন্য নাতি নাতনিও নিয়ে আসবো। অভির এমন কথা শুনে অভির মা হেসে অভির গালে আলতো করে একটা থাপ্পড় দিল। অভি তার মায়ের কপালে চুমু দিয়ে মিমের রুমে গেল। গিয়ে দেখলো মিম রুমে মন খারাপ করে বসে আছে। অভিকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অভি তখন মিমের কাছে গিয়ে বলল, আমার উপরে এখনো রাগ করে আছো? আমি তো ভুল স্বীকার করছি, এরপরও কেন এমন করছো? অভির এমন কথা শোনার পর মিমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। মিম তখন অভির দিকে তাকিয়ে বলল, কেন এখানে এসেছিস? আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, আমি তোকে ভালোবাসি না। এরকম করে বলো না প্লিজ, আমার অনেক কষ্ট হয়। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি? তাহলে কেন আমাকে ইগনোর করছো? আমি এসব সহ্য করতে পারছি না। কিন্তু মিম কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। অভি বুঝতে পারলো এই অভিমানের পাহাড় ভাঙা এত সহজ না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই অভি দ্রুত বেরিয়ে পড়ল।
সে জানে মিম ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। সেজন্য অভি এই রাতের বেলায় চলে গেল ফুচকা আনতে। ফুচকা নিয়ে এসে রাত 3টার দিকে মিমের রুমের সামনে গেল। গিয়ে দেখলো মিমের রুমে লাইট জ্বালানো, তার মানে এখনো জেগে আছে। মিম এখনো জেগে কি করছে সেটা দেখার জন্য অভি দরজাটা হালকা করে সরিয়ে উকি দিতেই দেখলো মিম তার একটা ফটোর দিকে তাকে কিছু একটা বলছে। অভি একটু ধীর পায়ে এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করলো মিম কি বলছে। কেন এরকম করলি অভি? আমার স্বপ্ন কখন পূরণ হবে? কোন দিন তুই আমার হবি? তুই কি বুঝতে পারছিস না আমি তোর ওপর অভিমান করে আছি? তুই কি আমার অভিমান ভাঙানোর চেষ্টা করবি না? তোমার অভিমান ভাঙানোর জন্যই তো এই রাতের বেলা গেলাম, গিয়ে ফুচকা নিয়ে আসলাম। এই রাতের বেলা যেতে আমার কতটা ভয় করছিল, যদি আমাকে কেউ ধরে নিয়ে যেত। বলতে বলতে অভি ভিতরে ঢুকলো। মিম শুধু অভির দিকে তাকিয়ে আছে। অভি তখন এগিয়ে গিয়ে মিমকে জড়িয়ে ধরলো। মিম অভিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু অভি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই শোনো, আমি ঝাল দিয়ে ফুচকা নিয়ে এসেছি, এখন এগুলো খেয়ে নাও। এরপর আমার সাথে যত ইচ্ছা যুদ্ধ করবে। মিম তখন অভির এমন কর্মকাণ্ডে অবাক হয়ে গেল। তার মনে অজানা এক আনন্দ এসে ভিড় করলো, কিন্তু সেটা অভির সামনে প্রকাশ করলো না। হালকা রাগী কণ্ঠে অভির দিকে তাকিয়ে বলল, তুই কেন আমার জন্য ফুচকা নিয়ে এসেছিস? আমি তোর আনা ফুচকা খাবো না, তুই তোর নীলার কাছে ফুচকা নিয়ে যা। আমি কতবার বলেছি ওই মেয়েটার নাম আমার সামনে আর আনবে না। আমি ওকে ভুলে যেতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি কেন ওই মেয়েটার কথা আমাকে মনে করিয়ে দিচ্ছ? আমি নিজের ভুলের উপর লজ্জিত, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও। বলতে বলতে অভির কান্না করে দিল। মিম শুধু অভির দিকে তাকিয়ে আছে। অভিকে নিজের চোখের সামনে কান্না করতে দেখে মিম সহ্য করতে পারছিল না। শক্ত করে অভিকে জড়িয়ে ধরে মিম নিজেও কান্না করে দিয়ে বলল, তুই এইটুকুতেই কষ্ট পেয়ে গেলি অভি? আর আমি এতদিন থেকে তোর দেয়া কষ্টগুলো সহ্য করে আসলাম, আমার কীরকম লাগছিল সেটা কি একবারও চিন্তা করে দেখিসনি? বিশ্বাস করো, আমি ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। সেই জন্য কী করেছি কী বলেছি নিজেও জানি না। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি চেষ্টা করব তোমার ছোট ছোট আবদারগুলো পূরণ করার। তোমাকে এতটা ভালোবাসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার এত ভালোবাসার প্রয়োজন নেই, আমি শুধু তোকে চাই। তুই আমার পাশে থাকলে আমি খুশি। এখন আমার ফুচকাগুলো দে। বলে মিম অভির হাত থেকে টান দিয়ে ফুচকার প্যাকেট নিয়ে খেতে শুরু করলো। তার তাড়াহুড়ো দেখে মনে হচ্ছিল 3-4 দিন থেকে কেউ তাকে খাবার দেয়নি। হঠাৎ করে সে অভির মুহূর্তে একটা ফুচকা ঢুকিয়ে দিল। এটা খাবার পর অভির তো মাথা পর্যন্ত গরম হয়ে গেল। অভি একবার মাথায় হাত দিচ্ছে আর একবার গলায়। তার কান গরম হয়ে সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করলো। এত ঝাল কি কল্পনা করা যায়? অভির এমন অবস্থা দেখে মিম তো হাসতে হাসতে শেষ। অভি মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝালে তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এটা দেখার পর মিম বেশ অবাক করে একটা কাজ করে বসলো। উঠে অভির মাথা টান দিয়ে এনে ঠোঁট জোড়া চেপে ধরল। হঠাৎ করে মিম এমন কাজটা করবে অভি চিন্তাও করতে পারেনি। মিম তাকে কিস করেছে। অভি প্রথমে চোখ বড় বড় করে ফেললেও যখন বুঝলো তখন নিজেও রেসপন্স করতে শুরু করলো। অভিকে মজা নিতে দেখে মিম ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর বলল, এই আমি এটা কি করছি? আমি তো তোর উপর রাগ করে আছি, তাহলে তোকে কেন কিস করলাম? কিস যখন করে ফেলেছো তাহলে রাগ ভাঙতে হবে। যদি রেগে থাকো তাহলে আমাকে কেন কিস করেছো আমি এটা মেনে নিব না। হয় সব ভুলে আমাকে ক্ষমা করে দাও, না হলে কিস ফিরিয়ে নাও। মিম তখন অভির এইরকম বাচ্চাম কথা শুনে আর থাকতে পারল না। শক্ত করে অভিকে জড়িয়ে ধরল। আজকে তার স্বপ্নটা পূরণ হয়েছে। মিম যতদিন বেঁচে থাকবে এইভাবেই বেঁচে থাকতে চায়। মিম একটু অভিমানী সুরে বলল, অভি তুই একবারও আমাকে ভালোবাসার কথা বলেছিস, এখন সুন্দর করে আমাকে প্রপোজ কর। অভি তখন মিমের সামনে হাঁটু গেড়ে বসে বলল, মিম, আমি তোমার ফুচকা খাবার চিরদিনের সাথী হতে চাই। চিরদিন তোমাকে আমার কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমাতে চাই। অনেক ভুল করেছি আমি জানি, এরপরও তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে এসেছি। তুমি আমাকে যদি ফিরিয়ে দাও তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আই লাভ ইউ আমার সিনিয়র বউ। মিম অভিকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। পরের দিন সকালে অভি যখন নিচে নামলো তখন কেউ তার সাথে কোনো কথা বলছে না। তখন অভি তার বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, যার জন্য এত কিছু করছো
সে কালকে রাতে আমাকে কিস করেছে। সেটা কি তুমি জানো বড় আম্মু? আমার সাথে মিমের সব মান অভিমান শেষ হয়ে গেছে। মিম কালকে আমাকে অনেক আদর করেছে। মিম তখন সিঁড়ি দিয়েই নিচে নামছিল। এই কথাটা শোনার পর সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই মিমের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। অভিটা এখনো বাচ্চাই রয়ে গেল সবার সামনে। এই কথাটা বলল কি করে? মিম এখন নিচে যাবে কি করে? সবাই তার দিকে তো তাকিয়ে আছে। মিম তখন দ্রুত টেবিলের কাছে গেল, গিয়ে অভির কলারটা চেপে ধরে বলল, এই আমি তোকে কখন আদর করেছি? এরকম আজে বাজে কথা বলছিস কেন? কেন? তুমি তো কালকে ফুচকা খাওয়ার সময় ঝাল লেগেছিল, সেই জন্য আমাকে কিস করলে। এখন মিথ্যা বলবে না কিন্তু। ইস রে, আমার মান সম্মান সব কিছু কেড়ে নিয়েছে। এখন আমার কি হবে? মিমের মা তখন অভিকে মিমের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল, হয়েছে, আমার ছেলেটাকে একদম মেরে ফেলবি নাকি? ছেড়ে দে, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। বড় আম্মু, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি আমাকে তোমার জামাই বানাবে? হে আমার হবু জামাই, এখন তুমি চুপচাপ খেয়ে নাও, এরপর তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আর কাল থেকেই তুমি আমাদের সাথে অফিসে যাবে। আচ্ছা ঠিক আছে শ্বশুরমশাই, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আপনি যখন বলেছেন অফিসে যাওয়ার কথা, তাহলে কালকে আমি নিশ্চয়ই অফিসে যাব। এভাবে হাসি আড্ডায় খাওয়া দাওয়া শেষ করলো সবাই। রাতের বেলা অভি শুভকে নিয়ে আসলো নীলাকে একটু জ্বালাতন করার জন্য। অভি, শুভ আর মিম তিনজন গোল হয়ে বসে মাঝখানে ফোন রেখে ভিডিও কল করে নীলাকে বলছে নাচতে। নীলাও অসহায় হয়ে নাচতে বাধ্য হচ্ছে। ওদিকে নীলা অনেক বড় একটা প্ল্যান করে ফেলেছে। সে জানতো ওরা তাকে কল দিবে, আবারও এরকম করার কথা বলবে। সেজন্য সে আগে থেকেই তার বাবা এবং যে ছেলেটাকে অভি মারার জন্য টাকা দিয়েছে তাকে আড়ালে দাঁড়াতে বলেছিল। শুভ তখন নীলাকে বলে, নীলা, আজকে তোমাকে একটা সহজ শাস্তি দিতে চাই। তুমি আজকে এক কাজ করো, ওই শ্মশানের ওইখানে আসো। এসে একটা কবর থেকে তুমি মাটি এনে সেটা রাস্তায় লিখবে নীলা একটা বেঈমান। নীলা তাদের কথা শুনে মনে মনে হাসলো, কারণ এই কাজটা দেখতে এসে অভি কত বড় বিপদে পড়তে যাচ্ছে সে নিজেও জানে না। নীলা শুভর এক কথাতেই রাজি হয়ে গেল। শুভ, অভি আর মিম বাইকে করে নীলাকে দেখার জন্য চলে আসলো নীলার বাসার ওখানে। নীলাকে এভাবে ভয় পেতে দেখে শুভ অভির দিকে তাকিয়ে বলল, দোস্ত, এইভাবে যদি প্রতিদিন বিনোদন পাই তাহলে টাকা খরচ করে আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে না। তারা দাঁড়িয়ে হাসছিল, কিন্তু হঠাৎ করে কেউ একজন পেছন থেকে অভির মাথায় আঘাত করলো। অভি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মাথায় আঘাত লাগতে সে মাটিতে লুটিয়ে পড়ল। অভি কিছু বুঝে ওঠার আগেই তাকে একটা গাড়িতে তুলে নিয়ে চলতে শুরু করলো। মিম আর শুভ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো, কারণ বেশ কয়েকটা ছেলে ছিল তাদের সাথে। অভিকে তুলে নিয়ে যেতে রেখে মিম শুভর দিকে তাকিয়ে কান্না করে বলল, শুভ, ওদেরকে আটকা প্লিজ, ওরা অভিকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু শুভ কিছুই করতে পারল না। গাড়িটা অনেক দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। এটা দেখে নীলা তাদের দিকে হাসতে হাসতে এগিয়ে আসলো। নীলা এই প্ল্যানটা আগে থেকেই সাজিয়ে রেখেছিল। নীলা মিমের সামনে এসে বলল, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে মিম। তোমার ভালোবাসার মানুষকে তুমি একদিনের জন্য কাছে পেলে, আবার হারিয়েও ফেললে। আর ওকে তুমি কোনোদিন কাছে পাবে না। কালকে সকালের ভিতরেই ওর লাশ তোমাদের কাছে চলে আসবে। মিম তখন নীলার কথা শুনে নীলার পথ আটকে কথা বলার চেষ্টা করলো, কিন্তু নীলা সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মিম তখন শুভকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। বাড়ির সবাই যখন এই কথাটা শুনলো তখন অনেক চিন্তায় পড়ে গেল। অভির বাবা তখন মিমকে সান্ত্বনা দিয়ে বলল, মিম, মা তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই পুলিশের সাথে যোগাযোগ করছি। অভিকে আমরা উদ্ধার করে নিয়ে আসব। ভাইয়া, শুভ, তোমরা চলো তাড়াতাড়ি আমার সাথে। আমি কি বসে থাকবো নাকি? আমার অভিকে খোঁজার জন্য তোমরা যাবে আর আমি বসে থাকবো? এটা তোমরা চিন্তা করলে কিভাবে? আব্বু চলো, আমিও যাব। মিমকে নিতে না চাইলেও মিম জোর করে তাদের সাথে গেল। অভির চেহারা চোখের সামনে আসতে মিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। শুভ মিমকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিম কিছুতেই শান্ত হচ্ছে না। তারা সবাই থানায় গেল। অভির বাবা অফিসারদের সাথে কথা বলতে ব্যস্ত। শুভ গাড়ির নাম্বারটা পালানোর সময় বুদ্ধি করে রেখে দিয়েছিল। সে তখন এগিয়ে গিয়ে অফিসারকে বলল, অফিসার, আমি গাড়ি নাম্বারটা নোট করে রেখেছিলাম। এই গাড়ি নাম্বার দিয়ে আপনারা গাড়িটার খোঁজ করুন। গাড়িটাকে পেয়ে গেলে আমরা অভিকে পেয়ে যাব। আপনি গাড়ির নাম্বারটা আমাদের কাছে দেন,
আমরা এখনই হাইওয়ে পুলিশ অফিসারদের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি। ওই গাড়ি যেদিকে যাবে ওদিক থেকেই আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। তখন শুভ পুলিশের কাছে গাড়ির নাম্বার দিল। পুলিশ অফিসাররা খোঁজ করতে শুরু করলো। অনেকগুলো রাস্তা কোন দিকে তারা গেছে এটাই খুঁজে পাওয়াটা মুশকিল, তাই কয়েক ভাগ হয়ে খুঁজতে লাগলো সবাই। মিমের ভয় হতে লাগলো, কারণ তারা বলেছে রাতের মধ্যে অভিকে মেরে ফেলবে। ওদিকে অভিকে ধরে নিয়ে একটা রুমের মধ্যে বসিয়ে বেঁধে ফেলা হলো। অভি এখনও কিছুই বুঝতে পারছে না, তার মাথার মধ্যে অনেক বেশি ব্যথা করছিল। তখন একটা ছেলে অভির কাছে এসে বলল, ওই ছেলে, তোর এত বড় সাহস, তুই নীলাকে ব্ল্যাকমেল করিস ওর গোপন ছবি দিয়ে। আজকে তোকে এমন শিক্ষা দেব যে ব্ল্যাকমেল করার শখ আর কোনোদিন উঠবে না। তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছো কেন? নীলা আমার সাথে বেইমানি করেছিল, সেই জন্য আমি নীলার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিলাম। আরে ওই ছেলে বলে কি আমাকে নাকি চিনে না। আমি হচ্ছে এই এলাকার শীর্ষ সন্ত্রাসী রাফি। আমার কথা শুনলে এই এলাকার মাটি পর্যন্ত কেঁপে ওঠে। আর তুই নাকি আমাকে চিনিস না। একটু পর ওরা চলে আসবে, এরপর তোকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আমাকে মারার কারণ কি? ওরা অন্যায় করেছে, তাই অন্যায়ের শাস্তি পাচ্ছে। আমাকে ছেড়ে দাও, ভালো হবে না বলে দিলাম। তারা অভিকে কিছুক্ষণ মারধর করলো। অভির পুরো শরীরে ব্যথা হয়ে গিয়েছে। একটু পর নীলা এবং তার বাবা আসলো। নীলা অভির সামনে এসে অভির অসহায় অবস্থা দেখে হাসতে হাসতে বলল, আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিলিস তাই না? এখন তাড়াতাড়ি মোবাইলটা আমার কাছে দে, নাহলে আজ তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে ফোনটা তো আমি নিয়েই আসিনি, এখন ফোনটা আমি কোথায় পাবো? ওটা মনে হয় শুভর কাছে, তাই আমাকে মেরে কোনো লাভ নেই। অভি চাইছিল তার শুভর কাছে কল করুক, কারণ তার বিশ্বাস এতক্ষণে তার বাবা হয়তো পুলিশের কাছে গিয়েছেন। যদি ওরা শুভকে কল করে তাহলে পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করতে পারবে এবং এখানে চলে আসবে। অভি তখন নীলার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলল, আমাকে এভাবে মেরে কোনো লাভ নেই, আমি তো ওই ফোনটা দিতে পারবো না। তোমরা এক কাজ করো, শুভর কাছে কল করে বলো ফোনটা নিয়ে আসতে। তখন তারা অভির কথা শুনে বোকার মতো তার কাছে আসলো। অভি তখন শুভর নাম্বার বলে দিল। নীলা শুভর কাছে কল করলো। ওদিকে শুভরা তখন গাড়ির মধ্যেই ছিল। হঠাৎ করে ফোন আসলা দেখে শুভ ফোনটা ধরতেই বুঝলো নীলা কল করেছে। তখন পুলিশ অফিসার সহ সবাই চুপ হয়ে গেল। নীলা তখন শুভকে বলল, শুভ, যদি নিজের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে ফোনটা নিয়ে আসো। তোমার বন্ধু এখন আমার কাছে বন্দি, ওকে শেষ করতে এখন আমার 2 মিনিটও লাগবে না, তাই তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসো। নীলা, এরকম কিছু করো না প্লিজ। তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো, কিন্তু আমার বন্ধুকে কিছু করো না। আমি ফোনটা নিয়ে আসছি, তোমরা কোথায় আছো বলো। আমাকে কি বোকা পেয়েছিস? আমি যদি এখন ঠিকানা বলি তাহলে তোরা এখানে চলে আসবি। তোরা 3 রাস্তার মোড়ে আয়, ওখানে আমি একজন লোক পাঠিয়ে দিচ্ছি, ওই লোকটার হাতে ফোনটা দিয়ে দিবি। তখন পুলিশ অফিসার শুভকে ইশারায় কথা চালিয়ে যাওয়ার কথা বলল এবং তারা ওদিক থেকেই লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। অবশেষে তারা সেটাতেই সফল হলো। তখন শুভ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার লোককে 3 রাস্তার মোড়ে পাঠাও, আমি এখানে ফোন নিয়ে আসছি। কিন্তু আমার বন্ধুর কোনো কিছু করবে না, আমার বন্ধুর কিছু হলে কিন্তু আমি ভিডিওটা ভাইরাল করে দেব। নীলা শুধু ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। পুলিশ অফিসার তখন মিমদের দিকে তাকিয়ে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের লোকেশন আমরা পেয়ে গেছি। ওরা নদীর তীরে একটা ফার্ম হাউজে আছে। আপনারা প্লিজ একটু শান্ত হন, কান্না করা বন্ধ করুন। এখন আমাদের আসল যুদ্ধ শুরু হবে। এরপর সবাই মিলে সেখানে যেতে শুরু করলো। থানা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা সেই ফার্ম হাউস। ওদিকেই অভি তখন বসে আছে বাঁধা অবস্থায়, সে জানে না তার কি হবে। হঠাৎ নীলার বাবা এসে তাকে মারতে বলল, আমাকে বোকা বানিয়ে আমার মেয়েকে নিয়ে গেম খেলার স্বপ্ন দেখেছিলে তাই না? আজকে তোকে এমন শিক্ষা দিব যে আর কোনোদিন আমার সাথে লাগার সাহস পাবি না। ও তাই নাকি? নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করানোর সময় এটা মনে হয়নি, এখন নিজের মেয়ে ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেই জন্য আমাকে ধরে নিয়ে এসেছেন? তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে ওরকম বাজে কথা বলছিস? একবার শুধু ফোনটা আমাদের হাতে আসতে দে, এরপর তোকে একদম টুকরো টুকরো করে ফেলবো। বাবা, তুমি একটু অপেক্ষা করো, নিজের মৃত্যুর আগে এরকম কথা মানুষ বলে? ও পাগল হয়ে আছে। আমি পাগল হইনি নীলা, তোমরা পাগল হয়েছ। তোমরা ভুল করেছো সেটা না স্বীকার করে আমার পিছনে লেগে আছো। স্যার, আপনারা এই ছেলের সাথে এত কথা বলছেন কেন? আপনারা সরুন, আমি ওকে জমের বাড়ি পাঠিয়ে দিব।
আরে রাফি, তুমি কোনো চিন্তা করো না। এই ছেলেটা হয়তো মৃত্যুর ভয়ের কারণে মাথায় সবকিছু একদম তিল হয়ে গেছে, তাই এসব আজে বাজে কথা বলছে। অভি তাদের সাথে তর্ক করে শুধু সময় বাড়াচ্ছিল। তার বিশ্বাস তাকে এখান থেকে বাঁচাতে কেউ না কেউ তো আসবেই। কিন্তু এভাবে বসে থাকতে থাকতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। তখন নীলা বলল, এতক্ষণে তো আমার লোক ফোনটা নিয়ে আসার কথা, এখনো আমাদের কাছে কল করছে না কেন? তাহলে কি শুভ ফোনটা নিয়ে আসেনি? ম্যাম, অপেক্ষা করে কোনো লাভ নেই, আমি ছেলেটাকে মেরে ফেলি, এরপর আপনারা যেটা খুশি সেটা করেন। অভির মনে মনে ভয় হতে শুরু করলো, কিন্তু সেটা তাদের সামনে প্রকাশ করলো না। তার কিছু একটা বলতে যাবে এর আগেই বাইরে গাড়ি এসে থামলো। তখন নীলা অভির দিকে তাকিয়ে বলল, ও তাহলে তোকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছে। আজকে এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না। আমাকে মারবি তাই না? তোর কত সাহস হয়েছে সেটা আমিও দেখতে চাই। মিম তখন পুলিশ সহ সবাইকে নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই দেখে কয়েকজন লোক অভির মাথার কাছে বন্দুক ধরে আছে। এটা দেখার পর মিম কান্না করতে শুরু করলো। অভি তখন মিমের দিকে তাকিয়ে বলল, মিম, কান্না করো না প্লিজ, আমার কিছুই হবে না। তোমরা চলে এসেছো, এখন আমার আর কিছুই হবে না। নিজেকে একটু শক্ত করো। কিন্তু মিম কান্না করেই যাচ্ছে। তখন পুলিশ অফিসার নীলার দিকে তাকিয়ে বলল, এই তোমরা অবিকে ছেড়ে দাও, না হলে কিন্তু একদম ফাঁসির দড়িতে ঝুলতে হবে। অফিসার, সতর্ক করে দিচ্ছি, আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করলে কিন্তু এই ছেলেটাকে একদম শেষ করে দিব। ছেলেটাকে যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। এই ছেলেটাকে শাস্তি পেতেই হবে, ও আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তোমার মেয়ের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেনি, উল্টো তোমার মেয়ে ছেলেদের পিছনে ঘুরে তাদের কাছ থেকে টাকা খেয়ে বেড়াচ্ছিল। তাই যেটা বলছি সেটা করো। তোমার মেয়েকে বলো ওখান থেকে সরে আসতে। ওই অফিসার, তুই কি আমাকে চিনিস না? আমার সামনে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে এভাবে হুমকি দেওয়ার অধিকার তোকে কে দিল? তুই তো জেল থেকে পালিয়ে এসেছিলি তাই না? পালিয়েছিলি ভালো কথা, নিজে থেকে আবার মরতে আসলি কেন? আজ তোকে ধরে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবো। অফিসার যখন রাফির সাথে তর্ক করতে ব্যস্ত, তখন অভি শুভকে চোখের ইশারায় বলল পিছন দিকে আসতে। তখন শুভ আস্তে আস্তে পিছন দিকে চলে আসলো। পিছনে এসে হঠাৎ করে সে অভি যে চেয়ারে বসা ছিল সেই চেয়ারে উল্টে দিল। চেয়ারটা উল্টে যাওয়ার পর সব লোক এদিক ওদিক গুলি করতে শুরু করলো। তখন পুলিশ অফিসাররাও দ্রুত পুরো জায়গাটা নিয়ন্ত্রণে নিয়ে নিল। রাফির পায়ে গুলি খেয়ে ছটফট করছিল। তখন সেই অফিসার রাফির হাতে হাতকড়া পরাতে পরাতে বলল, এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলি তাই না? এবার দেখ টাকা নিয়ে মানুষকে খুন করলে তার শাস্তি কিরকম হয়। এরপর অফিসার ওদের সব বাইকে ধরল। নীলার বাবা তখন অভির দিকে তাকিয়ে বলল, অভি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই কাজ কোনোদিন করব না। আমাকে ছেড়ে দিতে বলো প্লিজ। কেন? এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন, আমাকে মেরে ফেলবেন, এই করবেন সেই করবেন। এখন আপনার এত পাওয়ার কোথায় গেল? তখন তারা সবাই কান্না করতে শুরু করলো। কিন্তু অভি তাদের দিকে ফিরেও তাকালো না। সে শুভর কাছ থেকে ফোনটা নিয়ে নীলার কাছে চলে গেল। এরপর ফোনটা নীলার হাতে দিয়ে বলল, এই ফোনের আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে এতদিন শুধু ভয় দেখাচ্ছিলাম। আমি কোনোদিনও কোনো মেয়ের অসম্মান হতে দিব না, এটা বিশ্বাস রাখতে পারো। নীলা ফোনটা হাতে নিয়ে অভির দিকে অবাক হয়ে তাকালো। পুলিশ অফিসার তখন সবাইকে ধরে গাড়িতে তুলতে যাবে। তখন অভি অফিসারের কাছে গিয়ে বলল, স্যার, ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ওনারা ওনাদের সম্মান বাঁচানোর জন্য এই কাজ করেছিলেন, তাই ওদের ছেড়ে দিয়ে এই অপরাধীদেরকে ধরে নিয়ে যান। এরা টাকার কারণে মানুষকে খুন করে। এটা কি বলছেন মিস্টার অভি? যদি ওদেরকে ছেড়ে দেই তাহলে আবার আপনার উপর বিপদ আসতে পারে, তাই ওদেরকে ধরে নিয়ে যাওয়াটাই উত্তম। আমার মনে হয় না আজকে যে শিক্ষা পেয়েছে এরপরে তারা এই কাজ কোনোদিন করবে, তাই আমি চাই ওদেরকে একটা সুযোগ দিতে। অভির কথা শুনে নীলা কান্না করে দিল। অভি তখন নীলার বাবার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী। আপনার মেয়ে যেটা করেছে সেটা খুব বড় একটা অন্যায় করেছে। এরপরও আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। আপনারা যেটা করেছেন সেটা হয়তো নিজেদের সম্মান বাঁচানোর জন্য করেছেন, তাই আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর আমার পরিবারের সবাইও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আপনারা এখান থেকে চলে যান, আর নীলাকে সাবধানে রাখবেন। আমরা থানা থেকে মামলা তুলে নিব।
এই কথা শোনার পর নীলার বাবা অভির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। অভির হাত ধরে নীলার বাবা বলল, সত্যি বাবা, তোমার সাথে আমরা যেটা করেছি সেটা খুব অন্যায় করেছি। তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না। আমার মেয়েকে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। এরপর তারা দুইজন সেখান থেকে চলে গেল। এসব দেখে অভির পরিবারের লোকজন অভির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তারা হয়তো বিশ্বাসই করতে পারছেন না অভির এমন ব্যবহার। অভির বাবা তখন তার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আমি আজ তোকে গর্বিত বাবা। আমি এতদিন ভাবতাম আমার ছেলে ভালো মানুষ হয়নি, কিন্তু আমি আজ বুঝতে পারছি আমার ছেলে একটা আদর্শ মানুষ হয়েছে। আর অফিসার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য। আপনারা যদি না থাকতেন তাহলে আজকে আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। কি বলছেন মিস্টার রফিক চৌধুরী? এটা আমাদের দায়িত্ব। তবে আজকে মিস্টার ওবি যেটা করল সেটা সত্যিই মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরকম মানুষ পৃথিবীতে হয় না। মিস্টার ওবি, আপনি জীবনে অনেক সুখী হন, এটাই চাওয়া। বলে রাফি এবং তার সাথে থাকা লোকটাকে নিয়ে পুলিশ চলে গেল। অভি তখন বাড়ির সবাইকে নিয়ে চলে আসলো বাসায়। আসার পর সবাই একসাথে মিম আর অভির বিয়ের দিন ঠিক করলো। এরই মধ্যে অভি দেখলো মিম তার দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। হয়তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই জন্য। অভি কিছুক্ষণ তার বাবা মার সাথে কথা বলে রুমে আসলো। ফ্রেশ হয়ে মিমের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অভিকে দেখে মিম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুই কেন এমনটা করলি? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে যদি তোর কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? আমি তোকে খুব ভালোবাসি অভি। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গিয়েছিলে। আমি তো এখন ঠিক আছি। আর এখন থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। কয়েকদিন পর তো আমাদের বিয়ে। মিম অভির কথা শোনার পর বেশ লজ্জা পেয়ে গেল। অভি তখন মিমের গাল চেপে ধরে বলল, ওরে আমার লজ্জাবতী বউরে, তোমাকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তুমি বলার চেষ্টা করব, কিন্তু অনেক দিনের অভ্যাস, হয়তো একটু সময় লাগবে। অভি তখন নীলকে জড়িয়ে ধরল। এরপরের দিন অভি চলে গেল অফিসে। তার বাবা আর বড় আব্বুর সাথে অফিসের সব কিছু দেখে নিল। এখন থেকে সে অফিসে বসবে, সাথে পড়াশোনাটাও চালাবে। দেখতে দেখতে প্রায় 8 দিন কেটে গেল। আজকে অভি আর মিমের বিয়ে। বিয়েতে মেয়েরা সাধারণত কান্না করে, কিন্তু মিম অভির দিকে কেমন জানি করে তাকাচ্ছিল। অভির ভয় ভয় করছিল। বিয়ে শেষে মিমের বাবা অভির কাছে আসলো। এসে অভির হাতটা ধরে বলল, গভীর বাবা, আমি জানি তুমি কি রকম, তাই আমি আর কিছুই বলতে চাই না। শুধু একটাই কথাই বলবো, আমার মেয়েটাকে কোনোদিনও কষ্ট দিবে না। আরে শ্বশুর মশাই, এমনভাবে বলছেন যেন আপনার মেয়ে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে। আপনার মেয়ে তো এখানেই থাকবে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই তো আপনার মেয়েকে দেখতে পাবেন। মনে হচ্ছে যেন আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি। এই কথা শোনার পর সবাই হেসে উঠল। অভি তখন তাদের দিকে তাকিয়ে বলল, এভাবে হাসাহাসি করার কি আছে? আমি আমার বড় আব্বুকে শ্বশুর মশাই বলে ডাকবো। বড় আব্বু হচ্ছে সকালে আমার শ্বশুর মশাই আর রাতে আমার বড় আব্বু। একসাথে দুই সম্পর্ক হলে আমার কি করার আছে? এরপর তারা দুজন সবার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিল। অভি আস্তে আস্তে বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকতেই মিম এগিয়ে এসে সালাম করলো। অভি তখন মিমের মাথায় হাত রেখে বলল, অনেক বড় হও জীবনে, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মিম অভিকে সালাম করতে গিয়ে অভির মুখে এই রকম কথা শুনে বেশ রেগে গেল। উঠে সোজা অভির গলা চেপে ধরে বলল, আরেকদিন যদি এরকম ফাজলামি করার চেষ্টা করিস তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। এই কয়েকদিন তো একদম ভালো ছিলি, আবার ফাজিল হয়ে গেছিস তাই না? আজ থেকে একদম ভালো হয়ে যেতে হবে। জো হুকুম মহারানী, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই চলবো। এখন থেকে তো আমি একটা ঝামেলায় ফেসে গেলাম। বউ হয়ে গেলে না হলে তো আমি কত মেয়েদের সাথে আড্ডা দিতে পারতাম। এই কথা বলার পর অভি মিমের চোখে জল দেখতে পেল। অভি তখন হেসে মিমকে জড়িয়ে ধরে বলল, আর আমি তো একটু মজা করছিলাম, এর মধ্যেই তুমি কান্না করে দিলে। আমার সাথে যদি আরেকদিন এসব মজা করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। অভি তখন মিমকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল।
তাদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।